গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। চলছে গপ্প মিরে ঠেকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলা। আজ নবম এবং শেষ পর্ব। শুরু করার আগে এখনো পর্যন্ত কি হয়েছে ছোট্ট করে বলে দিই। পানিরামের বাড়িতে আক্রমণ করে অনিমেষরা নকশালবাড়ি আন্দোলনকে আরো জোরদার করে তোলে, কিন্তু পুলিশের কাছে ধরা পড়ে যায় অনিমেষ। পুলিশ তাকে গাড়িতে তোলে, সিরিলের মৃতদেহের পাশে তাকে শুইয়ে রেখে গাড়িতে পুলিশ নিয়ে চলে। তারপর একসময় গাড়ি থামিয়ে গুলি চালায়। অনিমেষের মনে হয় সে যেন এক অনন্ত শূন্যে ভেসে যাচ্ছে। তারপর তাহলে শুরু করা যাক। হাসপাতালের বিছানায় শুয়ে অনিমেষ চুপচাপ দরজার দিকে তাকিয়েছিল। এখানে সে কতদিন এসেছে হিসেব নেই। যেটুকু অনুমান তাতে 2 মাসের হিসেব সে পাচ্ছে না। জ্ঞান হবার পর শরীরের কষ্টগুলো ওকে পাগল করে তুলেছিল। এখন সেগুলো থিতিয়েছে। সব সময় অবসন্ন লাগে। আজ সকালে প্রথম পা রেখেছিল মাটিতে। কয়েক সেকেন্ডের মধ্যেই শরীর টলতে লাগলো। নিজেকে এখন ঝাঁঝরা লাগছে অনিমেষের। মাথায় চুল নেই বললেই হয়। কবার কামানো হয়েছে সে জানে না। ব্যান্ডেজ খুলে এখন হাওয়া লাগানো হচ্ছে। হাত দিতেই বোঝা যায় খুব বড় অপারেশন হয়ে গেছে। পেটের কাটা দাগ এখন শুকনো, কিন্তু শরীরে জোর নেই এক ফোঁটাও। যে নার্স অথবা ডাক্তার তাকে দেখতে আসেন তারা কথা বলেন না বাড়তি। মেশিনের মতো কাজ করে যান তারা। অনিমেষ চেষ্টা করেও জানতে পারেনি সে কি অবস্থায় আছে। তবে দরজার দিকে তাকালেই পাহারা তার চোখে পড়ছে। এখন একটা দিন এলো কি গেল তাতে কিছুই এসে যায় না। এক স্তর থেকে অন্য স্তরে চিন্তা করার ক্ষমতাটাই তার হারিয়ে গেছে। যেমন সকাল থেকে সে একটা চিরকুট পড়ার পর থেকেই সেটা নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। অবশ্য ঘর মোছার পর যে লোকটা ওটা এনেছিল সে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। যে লিখেছে তাকে অনিমেষ মনে করতে পারছে না। আজ দুপুরে নাকি তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। যখন নিয়ে যাবে তখন যেন সে চুপচাপ থাকে। সেখানে বেশি পুলিশ যাবে না। তাই যে চিঠি লিখেছে সে জানিয়েছে একটা চেষ্টা হবে তাকে ছিনিয়ে নিয়ে যেতে। সে যেন সজাগ থাকে। কেন তাকে ছিনিয়ে নেওয়া হবে? ছিনিয়ে যারা নেবে তারা তাকে কোথায় রাখবে? অনিমেষ কিছুই জানে না। এখন কেমন আছো হে? একটি বয়স্ক গলা জুতোয় শব্দ তুলে পাশে এসে দাঁড়ালো। অনিমেষ তার ইউনিফর্মটা দেখল। মোটা সোটা লোকটার কোমরে রিভলভার ঝুলছে। অনিমেষ মুখ ফেরালো। লোকটি হিক হিক করে একটু হাসলো। নাও মুক্তি, ডাক্তার তোমাকে ছেড়ে দিয়েছে। এবার শ্বশুর বাড়িতে চলো, ওঠো। কোনো প্রতিবাদ না করে অনিমেষ উঠে বসতে চেষ্টা করল। শরীর কাঁপছে। এখনো তো কাহিল দেখছি। আরে বাবা, মিচিমিচি কষ্ট করছো তুমি। আমার সঙ্গে হাত মেলাও, দেখবে তুমিও ড্যাং 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 করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। কি হাত মেলাবে? লোকটা ওর মুখের ওপর ঝুঁকে পড়ে বলল, মহাদেব কোথায়? মহাদেব? অনিমেষের কপালে ভাঁজ পড়ল। মহাদেব কে? তারপরেই মহাদেবদার কথা মনে পড়ল। মহাদেবদা রেলের কামরায় দাঁড়িয়ে তাকে চিৎকার করে ডাকছিলেন। অনিমেষ আর কিছু ভাবতে না পারলেও এটা স্থির করতে পারল মহাদেবদার কথা কিছুতেই বলা উচিত নয়। সে নীরবে মাথা নাড়ল। জানে না। হারামির বাচ্চা, সরে বাচ্চা, 100 বার প্রশ্ন করলাম তবু এক উত্তর। মেরে না পিছনে ছাল ছাড়িয়ে নেবো যখন তখন বুঝতে পারবে। আরে বাবা, বলেই ফেলো না বাবা, লোকটা কোথায় লুকিয়েছে?
কেউ জানতে পারবে না, মায়েরই বলছি। আমার প্রমোশনটা হয়ে যাবে আর তুমিও ছাড়া পেয়ে যাবে। আরে বলো না ভাই। লোকটি ওর কাঁধে হাত রাখল, কিন্তু অনিমেষ ততক্ষণে বেশ নার্ভাস হয়ে পড়েছে। এই প্রশ্নটা তাকে নাকি অনেকবার করা হয়েছে, কিন্তু তার এ কথা একটুও মনে পড়ছে না কেন? স্মৃতিশক্তি কি একদম অকেজো হয়ে গেছে? অনিমেষ চোখ বন্ধ করল। তোমরা তো একসঙ্গে হাসি মারা থেকে হাওয়া হয়েছিলে। আরে বাবা, ওই করুণা সিন্ধু সে কথা আমাদের বলেছে। মহাদেব ট্রেনে উঠে পড়েছিল আর তুমি পারোনি। লোকটা কি স্বার্থপর দেখো, তোমাকে একা ফেলে বেশ কেটে পড়লো। তোমরা কোথায় যাচ্ছিলে সেইটা তো বলে দাও অন্তত। অনিমেষ চোখ খুলল। আমি জানি না। শালা সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি, তখনই টেসিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে, 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে ভেবে দেখো বলবে কি বলবে না, তারপর তোমার হচ্ছে। এখন ওঠো, থিয়েটার করে আসবে, চলো। অনিমেষ অবাক হয়ে তাকাতেই লোকটা ওর কাঁধ ধরে টেনে দাঁড় করালো। সমস্ত শরীরে ঝনঝনানি শুরু হয়ে গেল তার। এবার পেছন থেকে একটা লোক এগিয়ে এসে ওর কোমরে একটা দড়ির ফাঁস পরিয়ে দিয়ে দরজার দিকে টানতে লাগলো। সুতো কাটা ঘুড়ির মতো টাল খাচ্ছিল অনিমেষ। অফিসার ওর পাশে হেঁটে এসে নিজের মনেই বলল, মালের হাল যা দেখছি তাতে হাত করা বরাবর কোনো দরকার নেই। এই গাড়িতে তোল। যত আদিক্ষেতা হয়েছে আজকাল, কেউ মরলেই নিয়ে যেতে হবে দেখাতে। দরজা বন্ধ হওয়ার শব্দ হওয়া মাত্র গাড়ি ছেড়ে দিল। দেওয়ালে ঠেস দিয়ে বসে কিছুক্ষণ চেষ্টার পর নিজেকে সামলাতে পারল অনিমেষ। অনিমেষ জানলায় চোখ রাখল। দিন বাজার ছাড়িয়ে শিল্প সমিতি পাড়ার দিকে যাচ্ছে গাড়ি। দুধারে নির্বিকার লোকজন হাঁটছে বা আড্ডা মারছে। দেওয়ালের গায়ে গায়ে লেখা নকশাল বাড়ি লাল সেলাম। একসময় গাড়ি থামল। সিপাহী দুটো দরজা খুলে নিচে নেমে দড়ি ধরে টানতে অনিমেষ নেমে এলো। এই সময় অফিসারটি হাসতে হাসতে এসে ওর হাতে হাতকড়া পরিয়ে বলল, যাও, শেষবার দেখে নাও, 5 মিনিটের মধ্যে ফিরে যেতে হবে। অনিমেষ গাড়ির আড়াল থেকে বেরিয়ে আসতেই লোকজন দেখতে পেল তাকে। সবাই চুপচাপ বসে আছে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে। চিতা সাজানো হয়ে গেছে। চিতার পাশেই মাটিতে কাপড়ের ওপর একটি দেহ শুয়ে আছে। সিপাই ওকে দড়ি ধরে টেনে নিয়ে এলো শরীরটির কাছে। অনিমেষ পাথর হয়ে গেল। শরীর শেখর শুয়ে আছেন। খুব স্বাভাবিক মুখের চেহারা, যেন ঘুমোচ্ছেন। তার শরীর একটা কাপড়ে বুক অবধি ঢাকা, চোখ বন্ধ। দাদু মারা গেছেন। অনিমেষের চিবুক বুকের ওপর নেমে এলো। ঠিক সেই সময় অনিমেষ কনুইতে হাতের স্পর্শ পেল। মুখ তুলে দেখল ছোট মা। ছোট মায়ের মাথায় ঘোমটা, মুখ পাথরের মতো। নিচু গলায় বলল, কাছে চলো, তোমার জন্যই অপেক্ষা করা হচ্ছিল। আচ্ছন্নের মতো অনিমেষ ছোট মায়ের সঙ্গে দাদুর পাশে এসে দাঁড়ালো। দুটো চন্দন মাখা তুলসী পাতা দাদুর চোখে লাগানো। অনিমেষের বুকের ভেতর হু হু করছিল, কিন্তু আশ্চর্য, তার চোখে জল আসছিল না। ছোট মায়ের গলা শুনতে পেল সে। উনি তোমাকে 2 দিন দেখতে গিয়েছিলেন, কিন্তু ওরা দেখতে দেয়নি। তবে উনি জেনে গেছেন তুমি ভালো হয়ে গেছো। এই সময় শ্মশান বন্ধুরা দাদুর শরীরটাকে চিতায় শোয়াবার ব্যবস্থা করতে লাগলো। ছোট মা অনিমেষের বাজু থেকে হাত সরায়নি। চাপা গলায় বলল, তোমাকে মুখাগ্নি করতে হবে। তোমার দাদুর শেষ ইচ্ছে তাই। অনিমেষ মাথা ঘুরিয়ে চারপাশে তাকালো। বেশ কিছুটা দূরে মহিতোষ বসে আছেন, 2 হাতে মুখ ঢেকে। বাবার কাছে যাওয়ার প্রবল ইচ্ছে ওর, কিন্তু ছোট মা ওকে চিতার পাশে টেনে নিয়ে গেল।
দাদুর শরীর আগুনের অপেক্ষায়। ছোট মা মুখ ঘুরিয়ে বলল, 2 মিনিটের জন্য হাত করা খোলা যাবে না? হাত করাতে কোনো অসুবিধা হবে না। আপনারা কি মানুষ? হাত কড়া পরা অবস্থায় মুখাগ্নি করল অনিমেষ। চিতা জ্বলে উঠল দাউ দাউ করে। হঠাৎ অনিমেষের চোখের সামনে বহু বছর আগের সেই ছবিটা ছিটকে চলে এলো। এই শ্মশানে সে একদিন মায়ের মুখে আগুন ছুঁয়েছিল। মায়ের শরীরের রক্ত তার হাতে শুকিয়েছিল। সেদিন সে চিৎকার করে কেঁদে উঠেছিল। মহিতোষ তাকে সান্ত্বনা দিয়েছিলেন। আজ দাদুর চিতার দিকে তাকিয়ে সে স্তম্ভিত হয়ে গেল। সেই প্রিয় শরীরটা, জন্ম থেকেই যা ছিল তার আশ্রয়, তা এখন কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে আগুনে। চোখ বন্ধ করল অনিমেষ। হরিধ্বনি চলছিল তখনও। এমন সময় কানের পাশে ফিসফিসে গলা পেল অনিমেষ। কোমরের দড়িটা কেটে দিলেই আপনি ডান দিকে দৌড়ে যাবেন। ওখানে গাড়ি স্টার্ট করা আছে, আমরা ওদের বোম মারব। চিতায় কাঠ শব্দ করে ফাটছে। অনিমেষ বিস্ময়ে ছেলেটির দিকে তাকালো। শ্মশান বন্ধুদের মধ্যে একজন এরকম পরিকল্পনার কথা জানাচ্ছে, কিন্তু সে দৌড়ে যাবে কি করে? স্বাভাবিকভাবেই সে হাঁটতে পারছে না। তাহলে সে মাথা নাড়ল। না। সে কি, সবাই রেডি? এখন না বলছেন কেন? আমি পারবো না। বোকামি করবেন না অনিমেষ। অনিমেষ পেছনের দিকে তাকালো। পুলিশ দুটো অন্যমনস্ক হয়ে চিতার দিকে তাকিয়ে আছে, কিন্তু অফিসারের একটা হাত কোমরে ঝোলানো রিভলভারের ওপর। চোখ তার দিকে সতর্ক। অনিমেষ বুঝতে পারল পালিয়ে যাওয়া মাত্র তাকে গুলি খেতে হবে। এখন তার শরীরের যা অবস্থা, তাতে গুলির হাত থেকে রক্ষা পাবার কোনো প্রশ্নই ওঠে না। শুধু তাকে মেরেই এরা শান্ত হবে না। যারা এই পরিকল্পনা করেছে তারাও বিপদে পড়বে। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে অফিসারটির দিকে এগিয়ে গেল। চলুন। ছোড়াটা তোমাকে কি বলছিল? আমার শরীরের কথা জিজ্ঞেস করছিল। চলুন। ভাবভঙ্গি ডাউটফুল, পরে দেখব। এই চলে এসো সব। অফিসার গাড়ির দিকে এগোলেন। অনিমেষের মাথার ভেতরটা টনটন করছিল। গাড়ির দরজায় হাত রেখে ওর মহিতোষের কথা মনে পড়ল। ডান দিকে সেই একই অবস্থায় মহিতোষ বসে আছেন। তার দৃষ্টি এখন অনিমেষের দিকে। চোখাচোখি হলেও চোখ সরিয়ে নিলেন না। বিমর্ষ ওই চোখ দুটো যেন অনিমেষকে আঁকড়ে ধরতে চাইছিল। বাবা একলা, খুব একলা, এই কথা অনিমেষ বুঝল। এই সময় সে ছোট মাকে এগিয়ে আসতে দেখল। পেছনে চিতার উজ্জ্বল আলোর পটভূমিতে ছোট মাকে খুব দীপ্ত দেখাচ্ছিল। ভ্যানের সামনে এসে জিজ্ঞাসা করল ছোট মা, ওকে শ্রাদ্ধের দিন বাড়িতে আনা যাবে? না, পরশু ওকে কলকাতায় চালান করা হবে। ডেঞ্জারাস এলিমেন্ট তো। ওঠো, উঠে পড়ো। অনিমেষ ভ্যানে উঠে বসা মাত্র সিপাই দুটো দরজা বন্ধ করে দিল। তারের জানলার মতো ফোকর দিয়ে অনিমেষ বাইরে তাকাতেই চিতাটাকে চোখে পড়ল। দাদু নেই, কিন্তু দাদুর চলে যাওয়াতে ওর কোনো কষ্ট হচ্ছে না। শেষ সময় উনি যে কষ্ট পাচ্ছিলেন, তার চেয়ে চলে যাওয়া ওর পক্ষে অনেক ভালো হলো। কিন্তু মুখাগ্নিটা ওকেই করতে বলে গিয়েছিলেন কেন? তার এত কথা জানার পরও কি দাদুর কোনো মানসিক প্রতিক্রিয়া হয়নি? বাবা মহিতোষের যে তার সম্পর্কে অভিমান, রাগ কিংবা আক্ষেপ রয়েছে, এ কথা স্পষ্ট। কিন্তু দাদু কি তাকে সমর্থন করতেন? চিতাটা এখন চোখের আড়ালে চলে গেছে। পিচের রাস্তায় উঠে এসেছে গাড়ি।
এমন সময় কান ফাটানো শব্দ হলো। গাড়িটা সামান্য নড়ে উঠল, বোধহয় সামনের কাজগুলোই ঝনঝন করে পড়ে গেল। অনিমেষের পাশে বসা সিপাই দুটো চেঁচিয়ে উঠল। দরজাটা ভালো করে এঁটে অনিমেষকে আঁকড়ে ধরে বসে রইল ওরা। পুলিশ ভ্যানের উপর বোম চার্জ হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু সেই সঙ্গে পাল্টা ফায়ারিং এর শব্দ কানে এলো। বোধহয় সামনের সিটে বসে থাকা অফিসার গুলি ছুঁড়ছে। ড্রাইভার বোধহয় আচমকা আক্রমণেই গতি কমিয়েছিল, এখন সেটা বাড়িয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষের অস্তিত্ব হারিয়ে গেল। শহরের মধ্যে এসে গাড়িটা খুব শান্ত ভঙ্গিতে চলতে লাগলো। অনিমেষ দেওয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করল, আর তখনই আচম্বিতে দু চোখ থেকে জল গড়িয়ে এলো গালে। ওরা ওকে ভালোবেসেই ছাড়িয়ে নিতে এসেছিল, কিন্তু শুধু ভালোবাসা কখনোই ধারালো হয় না যদি তাতে বাস্তবের শান না দেওয়া থাকে। ঠোকর খাওয়ার আগে আমরা যে সেটা বুঝতেই চাই না। হাসপাতালে নয়, জলপাইগুড়ি থানায় এসে থামলো ভ্যানটা। এই যে হিরো, নেমে এসো। এবার তোমার চামড়া দিয়ে তবলা বানাবো। বন্ধুদের দিয়ে আমার উপর বোম মারানো হচ্ছিল, পালিয়ে যাওয়ার মতলব। হ্যাঁ, নামো। ভ্যান থেকে নামতে গিয়েই মাথাটা এমন টলে উঠল যে সে তাল রাখতে পারল না। হুড়মুড় করে পড়তে পড়তে সে একবার মাত্র আকাশটাকে দেখতে পেল। স্যাঁতস্যাঁতে মাটির ওপর অনিমেষ শুয়েছিল। জ্ঞান ফিরতেই বুঝতে পারল তার হাত এবং পা ভালো করে বাঁধা, তবে ঘরটায় আলো আসছে। পেট চিনচিন করছে, বেশ খিদে পেয়েছে। এখন বোধহয় বিকেল, কারণ ক্রমশ আলো কমে আসছিল। এই সময় লোহার দরজা খুলে অফিসারটি ঘরে ঢুকল। ঘুম ভাঙলো? অনিমেষ কোনো রকমে উঠে বসল। খাবার দিন। খাবার? ও গড, তোমার তো খাবার দরকার। খিদে পায় তাহলে? কি খাবে? এখানে যা পাওয়া যায় সব এনে দেবো। মহাদেব কোথায়? লোকটা পা ফাঁক করে ওর সামনে এসে দাঁড়ালো। এক প্রশ্ন বারবার করছেন কেন? বাচ্চা, বলবি কিনা বল। প্রচন্ড যন্ত্রণা মাথা থেকে ঘাড়ে ছড়িয়ে পড়ল। অনিমেষ দাঁতে দাঁত চেপে সামলাতে থাকলো নিজেকে। সব কটাকে ধরবো আজ। পুলিশকে মারার তাল হচ্ছে না? বিপ্লব করছে, সালা পেচ্ছাপ করে তোর বিপ্লবের মুখে। হাকর 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 বলছি। হঠাৎ শরীরের মধ্যে অস্থিরতা টের পেল অনিমেষ। ঘেন্নায় গুলিয়ে উঠছে পেট, বুক, সর্বাঙ্গ। তার মাথা এখনো অফিসারের হাতের মুঠোয়। সেই অবস্থায় সে সজোরে সমস্ত ঘেন্না জড়ো করে ছুঁড়ে মারল। এক দলা থুতু লোকটার শরীরে মাখামাখি হতেই প্রথমে হতভম্ব হয়ে হাত ছেড়ে দিল লোকটা। তারপরেই ঝাঁপিয়ে পড়ল সে অনিমেষের ওপর শকুনের মতো। আজ আপনার সঙ্গে একজন দেখা করতে আসছেন। মিষ্টি গলায় বলল একজন অফিসার। তার সাদা ইউনিফর্ম কলকাতা পুলিশের, জায়গাটা লালবাজার। একটু আগে একটা খবরের কাগজ ওরা ওকে দিয়ে গিয়েছিল। তার প্রথম পাতায় বড় বড় অক্ষরে একজন বিখ্যাত নকশাল নেতার গ্রেপ্তারের খবর ছাপা আছে। অনেক চেষ্টার পর তাকে ধরা সম্ভব হয়েছে। ভদ্রলোক খুব অসুস্থ। নকশালবাড়ির আন্দোলন ওকে গ্রেপ্তারের পরই শেষ হয়ে গেল বলে পুলিশ আশা করছে।
খবরটার সত্যতা সম্পর্কে অনিমেষ চিন্তা ভাবনা করল না। কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করার ক্ষমতা সেই হাসপাতালেই সে হারিয়ে এসেছে। মুশকিল হলো পুলিশগুলো এই ব্যাপারটা বুঝছে না। কলকাতায় ওকে নিয়ে আসবার পর মহাদেবদার ঠিকানা জানার জন্যে ওরা ওকে নিয়ে যা ইচ্ছে তাই করেছে। নিজের পক্ষে লড়বার মতো সামান্য ক্ষমতা তার অবশিষ্ট নেই। এখন সোজা হয়ে দাঁড়াতে তার কষ্ট হয়। অফিসারের কথাটা শোনার পর সে একটু অবাক হলো। কেউ তার সঙ্গে দেখা করতে আসছে এই খবর এরা এই প্রথম খুব ঘটা করে জানালো। কে আসছে? কলকাতায় যে তাকে নিয়ে আসা হয়েছে তা কাউকেই তো সে জানাতে পারেনি। মাধবীলতার কথা বারংবার তার মনে পড়েছে, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত করেছে সে। কে আসছে? আপনার স্ত্রী? আমার স্ত্রী? হ্যাঁ, অবাক হচ্ছেন কেন? আপনি বিবাহিত নন? হ্যাঁ। মাধবীলতা আসছে। এরা মাধবীলতার কথা জেনে গেছে। বুকের মধ্যে এক ধরনের ছটফটানি শুরু হয়ে গেল। মাধবীলতা কেমন আছে এখন? শুনুন, আপনাকে আমি অনুরোধ করছি, আর চুপ করে থাকবেন না। মহাদেববাবুর খবর আপনি যা জানেন বলে দিন। আপনার স্ত্রী এখন অসুস্থ, আপনি নিশ্চয়ই চাইবেন না যে আমরা তার উপর চাপ দিই। অসুস্থ? কি আশ্চর্য, আপনি জানেন না? আপনি জানেন না তিনি সন্তান সম্ভবা? একটা বরফের তীক্ষ্ণ ছুরি আচমকা অনিমেষের হৃৎপিণ্ডকে চেপে ধরল। কি বলছে লোকটা? সত্যি কথা নাকি এদের অসংখ্য মিথ্যের মতো এটাও এক ভাঁওতা? মাধবীলতা মা হতে চলেছে। অনিমেষ চোখ বন্ধ করল। শান্তিনিকেতনের সেই রাতটা এখন অজস্র সুঁড়ওয়ালা অক্টোপাসের মতো তাকে জড়িয়ে ধরছিল। সেই রাত কি তাহলে মাধবীলতাকে? অনিমেষ কিছু ভাবতে পারছিল না। সেই রাতের ঘটনার পর তার এক মুহূর্ত এই চিন্তা মাথায় আসেনি। কখনো ভাবেনি মাধবীলতা ওই এক মুহূর্তের উত্তেজনায় মা হয়ে যেতে পারে। অফিসারটি ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। অনিমেষ এখন একা। নির্জনে নিজেকে খুনি আসামির মতো মনে হচ্ছে তার। নিজের দুর্বলতার বোঝা মাধবীলতার কাঁধে চাপিয়ে সে নিশ্চিতভাবে এত কাল কাটিয়ে গেল। মাধবীলতা কলকাতায় মেয়েদের হস্টেলে এসে উঠেছিল। তার বিয়ে হয়নি এ কথা সবাই জানে, কিন্তু শান্তিনিকেতনের পর যখন তার শরীরে মাতৃত্বের চিহ্ন ফুটে উঠল তখন কি করেছিল সে? হস্টেলে নিশ্চয়ই তাকে থাকতে দেয়নি। তাহলে কোথায় আছে এখন মাধবীলতা? অনিমেষ ছটফট করতে লাগলো। একটু বাদে অফিসার ফিরে এলো। চলুন। অনিমেষ উঠল। এখন ওঠার সময় সমস্ত শরীর নড়বড় করে ওঠে। বাঁদিকে একটু হেলে লেংচে লেংচে হাঁটে অনিমেষ। তবে দোতলায় উঠতে পারল না সে। একজন সিপাই ওকে প্রায় পাঁজা কোলা করে ওপরে তুলে নিয়ে গেল। দুটো ঘর পেরিয়ে একটা বন্ধ দরজার সামনে অফিসারটি থামল। তারপর হেসে বলল, আপনার স্ত্রী ভেতরে আছেন, আসুন। অনিমেষের হৃৎস্পন্দন দ্রুততর হল। অফিসারের পেছনে পেছনে সে ঘরে ঢুকল। একটা সাধারণ আলো জ্বলছে, কারণ ঘরটির কোনো জানলা চোখে পড়ছে না। সামনেই একটা চেয়ার। অনিমেষ তার হাতল ধরে দাঁড়াতেই মাধবীলতাকে দেখতে পেল। ঘরের আর এক প্রান্তে একা বসে আছে সে। অনিমেষকে দেখেই মাধবীলতা উঠে দাঁড়িয়েছিল এবং তার মুখ থেকে একটা চাপা আর্তনাদ আচমকা বেরিয়ে এলো। অনিমেষ মাধবীলতাকে দেখল। শরীরের পরিবর্তন চোখে পড়ার মতন।
বিশেষ করে কোমরের নিচের স্ফীতি চোখে পড়ছে সহজেই। অনিমেষ কোনো রকমে উচ্চারণ করল, মাধবীলতার কানে শব্দটা যেতেই যেন সম্বিত ফিরে পেল। বিদ্যুতের মতো ওই শরীর নিয়ে কাছে চলে এলো সে অনিমেষের। কি চেহারা হয়েছে তোমার! তুমি ভালো আছো অনি? অনিমেষ ঘাড় ঘুরিয়ে দেখল জনাচারেক মানুষ ওর পেছনে এসে দাঁড়িয়েছে। তাদের গায়ে ইউনিফর্ম না থাকলেও চেহারা দেখলেই বোঝা যায় তারা পুলিশ। অফিসারটি এবার এগিয়ে এলেন। অনেকদিন বাদে আপনাদের দেখা হলো, তাই না? অবশ্য অনিমেষ বাবু যদি নিজে আপনার কথা আমাদের জানাতেন তাহলে অনেক আগেই এই সাক্ষাতের ব্যবস্থা করতে পারতাম। অনেক কষ্টে আপনার অস্তিত্ব আবিষ্কার করতে হয়েছে মাধবীলতা দেবী, তবে বেটার লেট দেন নেভার। আপনার এই অবস্থায় অনিমেষ বাবু আপনাকে ছেড়ে আছেন কি করে তাই বুঝতে পারছি না। আপনারা ধরে রেখেছেন বলেই ওকে এখানে থাকতে হচ্ছে? জেনে শুনে এরকম কথা বলছেন কেন? ঠিক 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 কথা। আমরা ধরে রেখেছি কটি মাস মাত্র, তার আগে উনি আপনার ত্রিসীমানায় ঘাসেননি স্বইচ্ছায়। আমরা ভেবেছিলাম উনি আপনাকে স্ত্রী হিসেবে ক্লেম করবেন না। অবশ্য সেটা ভুল হয়েছে, উনি করেছেন। আপনি ভাগ্যবতী। মানে? মাধবীলতা দেবী, আপনার স্কুলে কিংবা আগে যে হোস্টেলে থাকতেন সেখানে খোঁজ নিয়ে দেখা গেছে আপনার মিত্র হবার কোনো নোটিফিকেশন নেই। কবে আপনাদের বিয়ে হলো সে খবর কারও জানা নেই, অথচ আপনার শরীর বলছে আপনি মা হতে যাচ্ছেন। ব্যাপারটা যদি বৈধ না হয় তাহলে বাজে কথা বলছেন। মাধবীলতা আমার স্ত্রী, এ কথা আগেও বলেছি। গুড, সে কথাই আমি বলতে চাইছি। মুখের কথাই যথেষ্ট। আমরা কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চাই না। আপনাকে এত কথা বলার উদ্দেশ্য এই যে দায়িত্ব জ্ঞানহীন হবেন না। আপনার স্ত্রীর, আপনার কথা মেনেই বলছি, আপনার স্ত্রীর কাছে এই সময় থাকা উচিত। আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করুন। সহযোগিতা কিভাবে? আপনি জানেন মহাদেব একজন নটোরিয়াস লোক, তার ঠিকানা আপনি জানেন। জানি সেখানে সে এখন নাও থাকতে পারে, তবু আমরা একটা ক্লু পেতে পারি। হ্যাঁ, এটা আমার প্রস্তাব। আপনি যদি ঠিকানাটা বলেন আমরা আপনাকে এক্ষুনি ছেড়ে দেব এবং ব্যাপারটা কেউ জানতে পারবে না। আপনার কোনো ফেলো কমরেডরা টের পাবে না। বলছি শুনুন, এই সময় কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে থাকা উচিত। আপনারা মিথ্যে চেষ্টা করছেন। তাহলে আপনি কোঅপারেট করবেন না? যা ইচ্ছে ভাবুন। অফিসার বিরক্তিতে কাঁধ নাচালো, তারপর ছোট ছোট পা ফেলে মাধবীলতার সামনে গিয়ে দাঁড়ালো। আপনি কি ওকে একটু বুঝিয়ে বলবেন? ও যা ভালো মনে করছে তাই করছে। তাহলে আপনাকে অ্যারেস্ট করছি। কেন? আপনার সঙ্গে আতাতের জন্যে, দেশদ্রোহিতার জন্যে। দেশদ্রোহী নাকি বিপ্লব? সাধারণ মানুষ আপনাদের নাম শুনলে ভয় পায়। একটা অর্গানাইজড ডাকাতের দল আপনারা। ভারতবর্ষের গণতন্ত্রকে বিপন্ন করতে চেয়েছেন। অনিমেষ বাবু, দিস ইজ দ্য লাস্ট টাইম। আপনার স্বপ্নের আন্দোলন ভেসে গেছে। যারা পারছে বিদেশে পালাচ্ছে, বেশিরভাগই ধরা দিচ্ছে, নেতারা জেলে। এখন আর আপনাদের অস্তিত্ব কিচ্ছু নেই। তাই বলছি, খামোকা জেদ করবেন না। মহাদেব বাবুর ঠিকানাটা বলে দিন। অনিমেষ মাধবীলতার দিকে তাকালো। কি রোগা হয়ে গেছে মেয়েটা। কণ্ঠার হাড় বেরিয়ে গেছে, গালের হাড় উঁচু, শরীর ফ্যাকাশে। অনিমেষের খুব ইচ্ছে করছিল দু হাতে মাধবীলতাকে জড়িয়ে বুকের আড়ালে রাখতে। মাধবীলতা ওর দিকে তাকাতেই সে দু চোখে যেন ইচ্ছেটাকেই বোঝাতে লাগলো। সে কোনো রকমে জিজ্ঞাসা করলো, কোথায় আছো এখন? দেখুন কি চমৎকার দায়িত্ব জ্ঞান। আপনি কোথায় আছেন সে খবর আপনার স্বামী রাখেন না। অবশ্য যদি উনি আপনার স্বামী হন। কি হলো, চুপ করে আছেন যে? এই যে আপনি যা বলার আমাকে বলুন। শাট আপ! চেঁচাবেন না।
আপনি চুপ করে আছেন কেন মাধবীলতা দেবী? আমার কথা বলতে ঘেন্না করছে। অনিমেষ দেখল অফিসারের ডান হাত চাবুকের মতো বাতাস কেটে মাধবীলতার গালে আছড়ে পড়ল। লোকটা মাধবীলতাকে চড় মারল। নিজের শরীরের কথা খেয়ালে থাকল না অনিমেষের। প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল সে অফিসারটির ওপর। কিন্তু কিছু বোঝার আগেই সে নিজেকে শূন্যে ভাসতে দেখল। সঙ্গে সঙ্গে কোমরে একটা প্রচন্ড আঘাত অনুভব করল সে। ব্যথাটা এমন মারাত্মক যে কোকিয়ে উঠে নিঃসাড়ে মেঝেতে পড়ে থাকলো অনিমেষ। এবার ওকে টেনে তোলা হলো। তারপর টানতে টানতে চেয়ারে বসিয়ে কতগুলো বেল্ট দিয়ে এমন ভাবে বেঁধে দেওয়া হলো যাতে সামান্য নড়াচড়া না করতে পারে। কোমরের তলায় শরীরের অবশিষ্ট অঙ্গগুলোর অস্তিত্ব টের পাচ্ছিল না অনিমেষ। অনিমেষ এবার মাধবীলতার দিকে তাকালো। সে কি ঠিক দেখছে? মাধবীলতার মাথা নিচের দিকে ঝুঁকে পড়েছে। দুটো হাত উঁচু করে দুটো লোহার বালার সঙ্গে বাঁধা। বালা দুটো ওপরের কড়ি কাঠে ফাঁস দেওয়া একটা দড়ির সঙ্গে নেমে এসেছে। দুটো হাত ওপরে টান টান থাকায় ওর শাড়ির আঁচল খসে পড়েছে। সন্তানের আবাস স্থল এখন কুৎসিত দেখাচ্ছে। মাধবীলতার চিবুক শক্ত, দাঁতে ঠোঁট চেপে আছে সে। এই শুয়ারের দল, সাবধান বলছি, ওকে ছেড়ে দে, ছেড়ে দে। মাধবীলতার সামনে এখন অফিসার ছাড়া আর একজন দাঁড়িয়ে, রোগা, লম্বা, আর মুখের দিকে তাকালে বিশ্বাস করা যায় দু হাতে দুটো শিশুর গলা টিপতে পারে হেসে হেসে। সেই লোকটি বলল, মা জননী আমার নও, পেটের বাচ্চাটার এবার দিগম্বরী হও, দর্শন করি। কোমরের তলায় কোনো ষাঁড় নেই, দুহাত বাঁধা। পেছনে লোক চেয়ার ধরে রাখায় সে একটু নড়াতেও পারল না। আপনারা কি চান? সামান্যই, ওকে বলুন ঠিকানাটা জানাতে। এসব ঝামেলা কার ভালো লাগে বলুন তো? আমার উপর অত্যাচার করছেন কি অধিকারে? হ্যাঁ, যে অধিকারে ওরা মানুষ খুন করে, পুলিশের গলা কাটে, যে অধিকারে বিয়ে না করেও আপনার শরীরের সন্তান দেয়। হঠাৎ অনিমেষের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালো মাধবীলতা। শোনো, আমি আমি মরে গেলেও তুমি এদের কিছু বলো না। আমার জন্য তুমি হেরে যাও না, লক্ষ্মীটি। লম্বা লোকটা হা হা করে হাসতেই অফিসার চোখ টিপে তাকে ইঙ্গিত করল। সে হাত বাড়িয়ে মাধবীলতার পড়ে থাকা আঁচল কুড়িয়ে নিল। তারপর মিউজিক্যাল চেয়ারের ভঙ্গিতে পাক খেতে লাগলো হেলে দুলে। শাড়ি খুলে আসছে মাধবীলতার শরীর থেকে। লোকটা ছড়া আওড়াচ্ছে। দ্রৌপদীর বস্ত্রহরণ চলছে, চলবে। অনিমেষ আর তাকাতে পারছিল না, কিন্তু পেছন থেকে ওর মুখ দু হাতে চেপে তুলে ধরল সেই অফিসার। দেখো 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 দেখো, আমার চোখ বন্ধ করে এই আর কি মানে। অনিমেষ বাধ্য হয়ে দেখল। দেখেই শেষবার শক্তি ব্যবহার করে নিষ্ফল হল। না, সে হেরে গেল। নিজেকে একটা অপদার্থ নির্জীব ক্লীব মনে হতে লাগলো ওর। এখন মাধবীলতার শরীরে শাড়ি নেই। দাঁতে দাঁত চেপে মাধবীলতা মাথাটা পেছনে হেলিয়ে দাঁড়িয়ে আছে। অনিমেষের মুখ লোকটার হাতে ধরা। সে চোখ বন্ধ করতেই আচমকা কপালে তীব্র জ্বলুনি বোধ করল। লোকটা একটা চুরুট
ওর সামনে নাচাতে লাগলো। অনিমেষের কপাল জ্বলে যাচ্ছিল। লোকটা বলল, চোখ বন্ধ রাখলে চলবে না, দেখতে হবে, দেখতে হবে, সব দেখতে হবে, দেখতে হবে, সব দেখতে হবে। এই সময় লম্বা রোগা লোকটা এগিয়ে এসে চুরুটটা নিয়ে মাধবীলতার কাছে ফিরে গেল। অফিসার এবার অনিমেষের দিকে তাকিয়ে বলল, কি মশাই, বলবেন না দেখবেন? অনিমেষ কোনো উত্তর দিল না। সে বুঝতে পারছিল তার কাছ থেকে কিছু শুনতে না পাওয়া পর্যন্ত ওরা মাধবীলতার ওপর অত্যাচার চালাবে। শুধু তার জন্যেই মাধবীলতাকে এই জঘন্য অপমান সহ্য করতে হচ্ছে। একজন সন্তান সম্ভবা মহিলার পক্ষে এই অত্যাচার মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। এরা তা জেনেও করছে, অথচ মাধবীলতা একটুও মুখ খুলছে না। সে এখন কি করবে? মহাদেবদা এখন আলিপুর দুয়ারে আছেন কিনা সে তো তা জানে না। যদি খবরটা দিয়েই দেয় তাহলেও মহাদেবদার ক্ষতি নাও হতে পারে, কিন্তু মাধবীলতা বেঁচে যাবে। এক পলক চিন্তাটা মাথায় আসতেই সে ঠোঁট খুলেছিল। অফিসার তার দিকে সেন দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎ মাধবীলতার আর্তনাদ শুনতে পেল সে। লম্বা লোকটা মাধবীলতার কোমরে চুরুটটা চেপে ধরেছে, কিন্তু আর্তনাদ যন্ত্রণার হলেও মাধবীলতার গলা অনিমেষকে কাঁপিয়ে দিল। তুমি কিছু বলো না, আমার জন্য তুমি হেরো না, আমার জন্য তুমি ছোট হয়ে যেও না। তুমি কিছু বলো না, আমার জন্য ছোট হয়েও না। অনিমেষ মুখ বন্ধ করার আগে একদলা থুতু মাটিতে ফেলল। পেছনের লোকটা তক্ষুনি একটা অশ্লীল গালাগাল দিয়ে সজোরে ওর মাথায় আঘাত করল। অফিসার এবার এগিয়ে এলো ওর দিকে। থুতু ফেলা হচ্ছে, এখনো বিষ দাঁত ভাঙেনি না? শেষবার বলছি, কথা বলুন। আপনি কেন বুঝতে চাইছেন না যে আপনাদের আর কোনো চান্সই নেই? আন্দোলন ফান্দোলন দেয়ালে দেয়ালে শুরু হয়ে সেখানেই থেমে গেছে। সাধারণ মানুষ চাইছে না আপনাদের, সবাই বুঝে গেছে এটা সিআই এর টাকায় একরকম ধান্দাবাজি। আপনাকে আমি স্বচ্ছন্দে মেরে ফেলতে পারি, কারো কাছে জবাবদিহি করতে হবে না। না ডিসাইড। অনিমেষ কথা বলল না। কথা বলার শক্তি অবশিষ্ট ছিল না। সে চোখ খুলে রাখতে বাধ্য হচ্ছিল, কিন্তু দৃষ্টি এখন প্রায় সাদা। মাঝে মাঝে মাধবীলতার শরীর যীশু খ্রিস্টের আদল নিচ্ছে, নিয়েই আবার ঝাপসা হয়ে হারিয়ে যাচ্ছে। দেখুন, এই ভদ্রলোক আপনাকে ভালোবাসেন না। আপনার শরীরে সন্তান এনে দিয়ে স্বচ্ছন্দে হাওয়া হয়ে গিয়েছিলেন। সামান্য একটা কথা বলে দিলে আপনাকে আমরা ছেড়ে দেব জেনেও উনি মুখ বন্ধ করে আছেন। তার মানে আপনার উপর অত্যাচার হলেও এর কিছুই এসে যায় না? হ্যাঁ হ্যাঁ, এর আসল চেহারা চিনে নিন। আপনাকে এখনো বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে, আমরা উপরে দড়ি গুটিয়ে নিচ্ছি। দেখুন, তা নিলে আপনার শরীর মাটি ছেড়ে ওপরে উঠে যাবে। এইরকম শরীরে সেটা বেশ ডেঞ্জারাস হবে, কি বলেন? হয়তো একটা অ্যাবর্শনও হয়ে যেতে পারে। ইন দ্যাট কেস ইটস বেটার ফর আস। ইনি যদি আপনার সন্তানের বাবা হন, তাহলে তার জন্ম হলে স্বাধীন ভারতবর্ষের পক্ষে বিপজ্জনক হতে পারে। মাধবীলতা কোনো কথা বলল না। কথাগুলো অনিমেষের মাথায় ছিন্ন ভিন্ন হয়ে ঢুকে একসময় জোড়া লাগতেই সে চিৎকার করে উঠল। সে
শেষবার সব বাঁধন ছিঁড়ে সে মাধবীলতার কাছে পৌঁছবার জন্য মরিয়া হয়ে উঠল, কিন্তু এক পাও নড়তে পারল না সে। পেছনের লোকটির অসহিষ্ণু হাত তার চেতনাকে মুছিয়ে দিল। তলিয়ে যাওয়ার আগে অফিসারটির আক্ষেপ শুনতে পেল অনিমেষ। এ সময় আবার মারতে কে বললো? অজ্ঞান হয়ে থাকলে আগে কোনো কাজ হবে? শুনছেন গপ্পমীরে ঠেকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের কালোজয়ী উপন্যাস কালবেলার নবম এবং শেষ পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। মাধবীলতা ৩-৪ দিন এসে ফিরে গেছে। জেলখানায় অনিমেষের সঙ্গে মাধবীলতাকে আর দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এখন পশ্চিমবাংলার জেলগুলো নকশাল ছেলেতে ভরে গেছে, ফলে বাইরের খবর ভেতরে আসছিল নানান পথে। ক্রমশ এক ধরনের মানসিক যন্ত্রণার শিকার হয়ে পড়ছে অনিমেষ। কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না। মাধবীলতা এসেছিল এই খবর পেয়ে তার এক ধরনের উত্তেজনা হয়েছিল, কিন্তু পরক্ষণে নিজের কথা ভেবে সে নিজেকে গুটিয়ে নিয়েছে। অনেক হলো, মেয়েটার উপর আর বোঝা চাপাতে চায় না সে। মাধবীলতা দেখা করতে এসেছিল মানে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। বুকের ভেতর একটা জানার বাসনা তীব্র হয়। মাধবীলতার সন্তান প্রসব সুস্থভাবে হয়েছে কি? হলে তাকে নিয়ে সে কোথায় আছে আর কেমনই বা আছে? চুপচাপ শুয়ে বসে দিন কাটে অনিমেষের ছোট্ট সেলে। তার সঙ্গী ওরা খুব সুন্দর নির্বাচন করেছে। প্রেসিডেন্সিতে পড়তো ছেলেটি, সুন্দর চেহারা, কিন্তু কথা বলতে পারে না, চিন্তা করতে পারে না, খাবার খাইয়ে দিতে হয়। পুলিশ ওর শরীর থেকে সমস্ত কেড়ে নিয়েছে। অনিমেষের কথা জেলের সবাই জেনে গেছে। ওদের সেলটা এখন এই জেলের বন্দীদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুলিশি অত্যাচারের পরিণাম হিসেবে এই সেলের দুজন বন্দী সম্পর্কে অনেকেরই মায়া মমতা। অনিমেষের কোমরের তলা থেকে শরীরের বাকি অংশ আর কাজ করছে না। মুখে একরাশ দাড়ি, চুল খোঁচা খোঁচা, দু হাতে ভর করে লেংচে লেংচে এগোতে হয়। ক্রমশ পা দুটো সরু হয়ে আসছে। অনিমেষ বুঝতে পারে সে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এর ওপর মাথায় এক ধরনের যন্ত্রণা মাঝে মাঝে তীব্র হয়ে ওঠে। সেই অপারেশনের পর থেকেই এটা একটু একটু করে বাড়ছে। তখন চিন্তা শক্তি লণ্ডভণ্ড হয়ে যায় তার। জেলখানায় বসে অনিমেষ খবর পেল মহাদেবদা নিহত হয়েছেন। উত্তর বাংলা থেকে কলকাতায় এসে বেলেঘাটার এক গোপন আস্তানায় আশ্রয় নিয়েছিলেন তিনি, কিন্তু এ খবর ফাঁস হয়ে যায়। মাঝরাতে পুলিশ তাকে বন্দি করে, তাকে ভ্যানের মধ্যেই মেরে ফেলা হয়। আবার এও শোনা যাচ্ছে গড়ের মাঠে তাকে নামিয়ে দিয়ে চলে যেতে বলা হয়। কিন্তু অনিমেষ বুঝতে পারল মহাদেবদার মৃত্যুর জন্যেই পুলিশ তার ওপর থেকে হাত গুটিয়ে নিয়েছে। এখনো নাকি পুলিশ বনাম নকশালদের সংঘর্ষ চলছে, তবে এই সবই বিক্ষিপ্ত ঘটনা। স্পষ্ট বোঝা যাচ্ছিল ভারতবর্ষে এই আন্দোলন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এরকম ঘটনা ঘটা সত্ত্বেও দেশের সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনো পরিবর্তন ঘটেনি। প্রতি সপ্তাহে হিন্দি ছবি মুক্তি পাচ্ছে এবং লোকে তাই দেখার জন্য স্বচ্ছন্দে সিনেমা হলের সামনে লাইন দিচ্ছে। অনিমেষ বুঝতে পারছে বিরাট ভুল হয়ে গেছে।
নিজেদের প্রস্তুত না করে, দেশের মানুষকে সঙ্গী না করে, শুধুমাত্র বুক ভরা উত্তেজনা এবং বিদেশি স্লোগানকে পাথেয় করে তারা সত্যি হঠকারিতা করে ফেলেছে। অবসাদ আর অবসাদ। নিজের শরীরের দিকে তাকালে অবসাদে আচ্ছন্ন হতে হয়, নিজের দেশের দিকে তাকালেও একই অবস্থা। তাছাড়া এ ব্যাপারে অনিমেষের নিজস্ব কোনো তাড়াহুড়ো নেই। এই সেল থেকে বেরিয়ে সে কোথায় যাবে? যে মুখ প্রথমেই মনে পড়ে তা মাধবীলতার। মাধবীলতার কথা ভাবলেই এখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ইউনিভার্সিটিতে পড়তে মাধবীলতা কি দেখে তাকে ভালোবেসেছিল? অনিমেষ কোনো স্থির জায়গায় দাঁড়িয়ে নেই জেনেও সে এক কথায় নিজের নিরাপদ আবাস ছেড়ে হস্টেলে উঠে এসেছিল। অনিমেষ যখন প্রতিদিন ঘটনার আবর্তে পাক খাচ্ছে, তখন মাধবীলতা স্থির হয়ে তার অপেক্ষায় ছিল। সামনে কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই। অতীতটাকে নিজের হাতে মুছিয়ে দিয়ে এভাবে থাকতে বোধহয় মেয়েরাই পারে। শান্তিনিকেতনের সেই রাতে অনিমেষ কি একটুও সংযত হতে পারত না? চিরকালের জন্য মাধবীলতাকে সে অগ্নিকুণ্ডে ঠেলে দিল এবং সবশেষে অনিমেষের কাছ থেকে খবর আদায় করতে পুলিশ সেই মাধবীলতার ওপরই অত্যাচার করেছে, কিন্তু মাধবীলতা মুখ খোলেনি। ভালোবাসা হয় সমানে সমানে, কিন্তু অনিমেষ বুঝতে পারছিল সে প্রতিটি স্তরে মাধবীলতার কাছে হেরে যাচ্ছে। জেলে বসে অনিমেষ টের পায়নি কিছু। একদিন আচমকা চারধারে পাগলা ঘন্টি বাজতে লাগলো। অনিমেষ শুয়েছিল। শব্দ শুনে কোনো রকমে হামা দিয়ে সে দরজার ফাঁকে চোখ রাখল। বাইরে মানুষ পাগলের মতো ছুটছে, বোমা পড়ছে ওপাশে, ছেলেরা দৌড়চ্ছে গেটের দিকে। এখান থেকে সামনের পুকুরটা দেখা যায়। অনিমেষ দেখল ৩-৪টি পুলিশ দৌড়ে সেই পুকুরে ঝাঁপ দিল। মৃত্যু ভয় এখন ওদের চোখে মুখে। অনিমেষের মাথায় একটা চিন্তা চলকে উঠল। তাহলে কি বিপ্লব শুরু হয়ে গেল? জেল ভেঙে বন্দীদের উদ্ধার করা হচ্ছে। ভীষণ উত্তেজিত হয়ে পড়ল অনিমেষ। চেঁচিয়ে ডাকতে লাগলো সমানে যে যাচ্ছে তাকেই। বারংবার দরজার ওপর ঝাঁপিয়ে পড়ছিল সে। হঠাৎ গুলির শব্দ কানে এলো, পরপর কয়েক রাউন্ড এবং খুবই কাছে। কয়েকটা আর্তচিৎকার শোনা গেল এবং আচমকা বাইরের ছুটোছুটি থেমে গেল। যারা রাস্তা পার হতে পারেনি তারা যেন কে আগে সেলে পৌঁছতে পারবে এইভাবে ফিরে আসতে লাগলো। এখন আর বোমার শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু গুলি চলছে মাঝে মাঝে। তারপর একসময় সব চুপচাপ হয়ে গেল। একটুও আওয়াজ নেই কোথাও। কয়েক মিনিটের মধ্যেই সামনের লনটা পুলিশে পুলিশে ছেয়ে গেল। দরজায় সেঁটে থাকা অনিমেষ ক্রমশ শিথিল হয়ে পড়ল। না, এটা কোনো বিপ্লব নয়। বিক্ষিপ্তভাবে জেল ভেঙে পালাতে চাইছিল কিছু ছেলে। এখন সেলে সেলে চিৎকার চলছে। পুলিশরা দল বেঁধে প্রতিটি সেলে ঢুকে বদলা নিচ্ছে। বন্দীদের যন্ত্রণায় এখন জেলের প্রতিটি দেওয়াল কাঁপছে। সামনের বারান্দায় বুটের শব্দ হলো। ৩ জন এসে দাঁড়ালো দরজার সামনে। একজন বলল, না, এরা বের হয়নি। তাছাড়া একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আর একজন পাগল। সো হোয়াট? এরা সব এক রক্তের। আজ কাউকে স্পেয়ার করব না। শব্দ করে দরজা খুলে গেল। দরজা খুলতেই অনিমেষের সঙ্গী সেদিকে হাঁ করে তাকিয়ে রইল। কুঁকড়ে পড়ে থাকা অনিমেষ দেখল একটা লাঠি সেই সঙ্গীটিকে নির্মমভাবে আঘাত করল।
আর অন্য দুটো তার দিকে এগিয়ে আসতে লাগলো। সেদিন যারা গা ঢাকা দিতে পেরেছিল তারা খুব সামান্য সময়ের জন্যেই মুক্তির আনন্দ পেয়েছিল। যারা ধরা পড়ছে এবং জেলে ফেরত আসছে তাদের অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমান করা যেতে পারে। কিন্তু যারা জেলেই পড়েছিল তাদের ওপর আক্রোশ মিটিয়ে নিয়েছে পুলিশ। অনিমেষের পাশে দীর্ঘ সময় পড়েছিল ছেলেটি। তার পশ্চাৎদেশ রক্তাক্ত। মোটা রুল সেখানে প্রবেশ করিয়ে শাস্তি দিয়ে গেছে ওরা ছেলেটিকে। যন্ত্রণায় কুঁকিয়ে উঠেছিল ছেলেটি। কাটা ছাগলের মতো ছটফট করেছিল, কিন্তু সামান্য বাধা দেবার মতো মানসিকতা ছিল না ওর। পঙ্গু বলে হয়তো অনিমেষের ওপর এই বিভৎস আক্রমণটি ওরা করেনি, কিন্তু বেধড়ক পিটিয়ে গেছে ওরা ওকে। কপালের আঘাত ফুলে চোখ ঢেকে দিয়েছে। একটা দাঁত থুতুর রং পাল্টে বেরিয়ে এসেছিল। ওরা চলে গেলে অনিমেষ অনেকক্ষণ চুপচাপ পড়ে রইল। তারপর মুখের রক্ত মুছে ছেলেটিকে দেখল। উপুড় হয়ে পড়ে থাকা অর্ধনগ্ন শরীরটা তীর তীর করে কাঁপছে। দু হাতে হামা দিয়ে অনিমেষ ছেলেটির পাশে গিয়ে গায়ে হাত রাখল। এই শুনছ? এর মধ্যে একজন এসে জানতে চেয়েছিল সে কোনো উকিলের সাহায্য চায় কিনা। অনিমেষ পরিষ্কার না বলেছে। নিজের কথা তার চেয়ে কোনো উকিল ভালো করে বলতে পারবে না। মাঝে মাঝেই তার মাথায় অন্য সব চিন্তা আসতে লাগলো। কোর্টে পুলিশ তার কেস তুলছে না, ঠিক যেভাবে ওর সঙ্গী ছেলেটিকে ফেলে রাখা হয়েছে ওকেও যেন ওরা তেমনই দেখছে। এর চেয়ে মরে যাওয়া ভালো। কিন্তু আত্মহত্যার কথা মনে হলেই যার মুখ চোখের সামনে ভাসে তাকে অনেক কষ্ট করে মন থেকে সরাতে চাইছে সে। সেই মুখ যেন ভার হয়ে বলে, ছি, তুমি তো এত দুর্বল নও অনিমেষ। দুর্বল কাকে বলে লতা? যে লড়তে পারে না, যার সর্বস্ব কেড়ে নিলেও প্রতিবাদের সামান্য ক্ষমতা যে ধরে না, সে কি দুর্বল নয়? এইভাবে হামাগুড়ি দিয়ে যাকে হাঁটতে হয় তার বল কোথায় কোথায় বলতে পারো লতা? একটু একটু করে সঙ্গী দীপক ছেলেটি অনিমেষের ওপর নির্ভর করতে শিখল। ওর সঙ্গে কথা বলে অনিমেষের সময় কেটে যায়। এ এক মজার খেলা। অনিমেষ কথা বলতে শুরু করলে ছেলেটি টুপটাপ ওর দিকে চোখ মেলে বসে থাকে। যতক্ষণ না অনিমেষের মুখ বন্ধ হচ্ছে ততক্ষণ দৃষ্টি সরায় না সে। নিজের কথা, যা করার উদ্দেশ্য ছিল কিন্তু করা হলো না, সেই সব কথা ছেলেটিকে বলতো অনিমেষ। তুমি জানো, লতাকে আমি বলেছিলাম আমার জন্য সবকিছু শেষ হয়ে যাবে। ও শোনেনি। এইরকম একদিন কথা বলতে বলতে হেসে ফেলল অনিমেষ। এই ছেলেটি যেন গোটা ভারতবর্ষের প্রতিনিধি হয়ে তার সামনে বসে রয়েছে। যে যাই বলুক, তার কোনো কিছুতেই এসে যায় না। জেলে বসে সময়ের হিসেব রাখা মুশকিল। মাঝে মাঝে অনিমেষেরই হিসেব গুলিয়ে যায়। ঠিক কত বছর পার হয়ে গেল। এর মধ্যে জেলের কর্তা এসে অনিমেষকে বলেছিল, মুক্তি পেলে কোথায় যাবেন? মুক্তি পাচ্ছি নাকি বলা যায় না। যা তোড়জোড় চলছে, পেলেও পেতে পারেন। এখন কেউ আপনার সঙ্গে দেখা করতে চাইলে করতে পারেন। তেমন ইচ্ছা থাকলে আপনি তাদের চিঠি লিখেও জানিয়ে দিন। কি হবে দেখা করে? সেটা আলাদা কথা, কিন্তু
আপনার এই শারীরিক অবস্থায় জেলের বাইরে যাতে বিপদে না পড়েন তার জন্য যোগাযোগ করা দরকার। না না, আমি কারো দায় হতে চাই না। প্রতিবন্ধীদের জন্য একটা আশ্রম আছে, সেখানে নানা হাতের কাজ শেখানো হয় জীবনে নিজের পায়ে দাঁড়াবার জন্য। সেখানে যাবেন? বাহ, চমৎকার। একটু দেখুন না তাহলে আমার জন্য। সরকার পাল্টে গেছে এর মধ্যে। অনিমেষ জানল ভারতবর্ষ এখন চুপচাপ শান্ত, কোনো শোক নেই কিংবা আফসোস। কোথাও আনাচে কানাচে যারা একদা স্বপ্ন দেখত তারা হয় বেঁচে মরে আছে অথবা তাদের অস্তিত্ব আর তেমন জোরদার নয়। পশ্চিমবাংলার মানুষ বিপুল ভোটে বামপন্থীদের নির্বাচিত করেছে। নির্বাচন এবং গণতন্ত্রের ওপর দেশের মানুষ তাদের আস্থা জানিয়েছে। অনিমেষদের প্রচার এবং বিপ্লবের স্বপ্ন নিয়ে এখন আর কেউ ভাবে না। জেলের ভেতরে যারা গোপনে গোপনে এখনো আশা রাখত তারা ভেঙে পড়ল। অনিমেষের কিন্তু এই খবরে কোনো প্রতিক্রিয়া হলো না। তবে নতুন মন্ত্রিসভা দায়িত্ব নিলে সে একটি নাম দেখে ঈষৎ চমকে উঠেছিল, পরে হেসে ফেলেছিল শব্দ করে। সুদীপ মন্ত্রিসভায় একটা ভালো জায়গা পেয়েছে। বিমান নয়, ইউনিভার্সিটির ছাত্র ফেডারেশনের জেনারেল সেক্রেটারি থেকে অনেক ধাপ এগিয়ে সুদীপ চুরুট মুখে পশ্চিম বাংলার মন্ত্রী হয়ে বসেছে। হঠাৎ জেলের মধ্যে একটা উৎসবের মেজাজ এসে গেল। নতুন সরকার নাকি রাজনৈতিকভাবে নকশাল বন্দীদের মোকাবিলা করবেন। বাইরে এখন বন্দি মুক্তি আন্দোলন চলছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু নকশালপন্থীদের তারা মুক্তি দেবে। তারা বিশ্বাস করে এতদিনে জেলে বন্দি থেকে নকশালপন্থীদের যথেষ্ট শিক্ষা দেওয়া হয়েছে। আদালতে যেসব মামলা চলছিল তা সরকার পক্ষ তুলে নেবার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই উদারতায় নানান মহলে নানান প্রতিক্রিয়া হলেও বন্দীরা স্বাভাবিকভাবে খুশি হল। এর মধ্যে জেলের সেই কর্তা ব্যক্তি অনিমেষের কাছে এসেছিলেন। ভদ্রলোক যে কেন অনিমেষকে পছন্দ করছেন তা সে বুঝতে পারে না। এসে বললেন, ব্যাস হয়ে গেল, আপনার জেলবাস পর্ব সমাপ্ত। কোনো মানে হয় না। ধরলই বা কেন আর ছাড়ছেই বা কেন? এত মানে খুঁজতে চান কেন? যা ঘটছে তাই মেনে নেওয়া ভালো। আমি এসেছিলাম আপনাকে একটা খবর দিতে। এক ভদ্রমহিলা প্রায়ই আসছেন আপনার খবর নিতে। আপনি কারো সঙ্গে দেখা করতে চান না জেনেও তিনি কিন্তু বিরত হননি। গতকাল এসে জানতে চাইছিলেন যে আপনি কবে মুক্তি পাবেন। আপনি কি বললেন? বললাম আমাদের কাছে কোনো সঠিক খবর আসেনি, আমি সামনের সপ্তাহে ওকে আবার খবর নিতে বললাম। তারপরে একটু হেসে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করছি, উনি আপনার কি হন? ছেড়ে দিন এসব কথা। আর কেউ এসেছিল? না, তবে আমি একজনের আন্তরিক ধন্যবাদ এবং আশীর্বাদ আপনাকে পৌঁছে দিচ্ছি। দীপকের মা। আপনার কথা আমি ওকে বলেছি। আপনি এবং দীপক এক ঘরে থাকেন এবং আপনি ওর সঙ্গে কথা বলেন ওর সাড়া না পেয়েও। একমাত্র আপনি যখন কথা বলেন তখন ওর দৃষ্টি খানিকটা স্বচ্ছন্দ হয়। এসব শুনে মহিলা আপনার কথা জানতে চাইছিলেন। অনিমেষ হাসল। এছাড়া সে আর কি করতে পারে? তার নিজের শরীরের যা অবস্থা তাতে এই কথা স্পষ্ট যে সে কোনো দিনও সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই অবস্থায় ছেলেটির কোনো উপকারেই সে আসতে পারবে না। কথা বলছে নিজের প্রয়োজনে। একা মুখ বন্ধ করে থাকলে সে এতদিনে পাগল হয়ে যেত। তার পরের দিনই যে এমন চমক ওদের জন্য অপেক্ষা করছে কল্পনাতেও আসেনি তার। দুজন সিপাই সাত সকালে ওদের সেল থেকে বের করে নিয়ে এলো বাইরে। অনিমেষকে কোলে করে নিয়ে যাচ্ছিল ওরা। দুটো পা ঝুলে পড়ছে। অফিস ঘরে বসার পর খবরটা জানানো হলো। সরকার দয়া করে ওদের বিরুদ্ধে আনিত সব রকম অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন। মুক্তি। খবরটা শুনে
অনিমেষের কিন্তু একটুও উত্তেজনা হলো না। এই মুক্তি নিয়ে কি হবে? এতদিন মনে মনে এই দিনটির আশঙ্কা করেছিল সে। এখন সে কি করবে? চোখ বন্ধ করল অনিমেষ। কাগজপত্রে যখন তাদের মুক্তির ব্যাপারটা আইনসম্মত করা হচ্ছিল, তখন সেই ভদ্রলোক এলেন। আপনি কোথায় যাবেন কিছু ঠিক করেছেন? না, দেখি এখান থেকে বেরোই, তারপর ভাববো। বুঝলাম, কিন্তু আপনি তো একজন সুস্থ মানুষের মতো ঘুরে বেরিয়ে ভাবতে পারবেন না। আমি আপনার হয়ে সেই প্রতিবন্ধীদের আশ্রমে খোঁজ নিয়েছিলাম, কিন্তু এই মাসটা আপনাকে অপেক্ষা করতে হবে। এই মাসটা? হ্যাঁ, আর মাত্র 8 দিন আছে মাস শেষ হতে। এই কদিন যদি আপনি দীপকের সঙ্গে থাকেন তাহলে ওর মাও খুব খুশি হবেন। না, তা হয় না। বেশ, যা ভালো বোঝেন করবেন। আশ্রমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। কিন্তু দীপকের মাকে এড়াতে পারল না অনিমেষ। একজন বয়স্কা মহিলা আছেন যাদের চেহারা এবং কথায় এমন এক স্নেহময়ী জননী জননী ভাব থাকে যে তাদের মুখের ওপর কটু কথা বলা যায় না। দীপকের মা সেই রকম একজন। অনিমেষ আর ভাববার সময় পেল না। তবে কোনো পরিচিত বাড়িতে গিয়ে তাদের দয়ার উপর নির্ভর করার চাইতে এটা অনেক বেশি শ্রেয় বলে মনে হলো ওর। সে নিজে যাচ্ছে না, তাকে উনি আগ্রহ ভরে নিয়ে যাচ্ছেন। তাছাড়া এই কটা দিন চলে গেলেই সে আশ্রমে যেতে পারবে। ব্যবস্থা ভদ্রমহিলাই করলেন। 2 জন সিপাই ওকে ধরে নিয়ে এলো বাইরে। সেখানে একটা গাড়ি অপেক্ষা করছিল, খুব পুরনো আমলের বৃদ্ধ গাড়ি। তার ড্রাইভারও গাড়ির চেহারার সঙ্গে বেশ মিলে যায়। অনিমেষের সঙ্গে সঙ্গে দীপক হেঁটে এলো। ভদ্রমহিলা এক হাতে অনিমেষকে, অন্য হাতে দীপককে ধরে রেখেছেন। গাড়িতে ওরা ওকে তুলে দিয়ে ফিরে গেল। ভদ্রমহিলা দীপককে উঠতে বললে সে চুপ করে দাঁড়িয়ে থাকলো। খোকা, ওঠ, গাড়িটা চিনতে পারছিস না? খোকা, এই খোকা, ওহ, কি করি বলো তো বাবা। সিটের ওপর হেলান দিয়ে বসতে পেরেছিল অনিমেষ। এবার ঝুঁকে হাত বাড়িয়ে সে দীপককে ধরল। দীপক, এই গাড়িতে উঠে এসো। এসো। অনিমেষ শক্ত হাতে ওকে টানতেই ছেলেটি গাড়ির ভেতরে ঝুঁকে পড়ল। তারপর কোনো রকম দ্বিরুক্তি না করে উঠে বসল। দেখো তো তোমার কথা কেমন শোনেও। জেলের সীমা ছাড়িয়ে গাড়িটা বড় রাস্তায় পড়লে অনিমেষ অনেকগুলি পাখির ডাক শুনতে পেল। বেশ নির্জন রাস্তা, কলকাতা বলেই মনে হয় না। একেই কি কপাল বলে। অনিমেষ নিজের কথা ভাবছিল। এতদিন পর জেল থেকে বেরিয়ে যাদের সঙ্গে সে যাচ্ছে তাদের কাছে যাওয়ার কোনো কথাই ছিল না, তবু যেতে হচ্ছে। যাচ্ছে কিছুটা পালিয়ে, যাতে অন্য সবাই রক্ষা পায়। ল্যান্সডাউন রোডে যে বাড়িটায় ওরা ঢুকলো সেটাই যে দীপকদের বাড়ি তা না দেখলে বিশ্বাস করা যায় না। গেট পেরিয়ে বিরাট লন, বাগান এবং তার পাশে ধপধপে সাদা একটা দোতলা বাড়ি। নুড়ি পাথরের রাস্তা ঘুরে গাড়িটা এসে দরজায় দাঁড়াতেই 2-3 জন ঝি চাকর ছুটে এলো। দীপকের মা নামলেন গাড়ি থেকে। অনিমেষ লক্ষ্য করল এর মধ্যেই ওর ভাবভঙ্গিতে একটা দৃঢ় মর্যাদা বোধ যোগ হয়েছে। গম্ভীর গলায় দীপকের মা বললেন, একটা ইজি চেয়ার নিয়ে আয় আগে। ইজি চেয়ার আসতেই গলা নরম করে উনি বললেন, অনিমেষ, তুমি আগে নামো, ওরা তোমাকে একটু ধরুক। ওরা অনিমেষ আর দীপককে দোতলায় নিয়ে যে ঘরটায় নামালো সেখানে 2টো সুন্দর খাট, চেয়ার এবং ঘরের দেওয়ালে কালীঘাটের পটের 2টো ছবি টাঙানো। ঝি চাকরদের কাজ করতে যেতে বলে দীপককে ওর মা প্রায় জোর করেই একটা চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, অনিমেষ, তুমি একটু জিরিয়ে নাও বাবা, তারপর হাত মুখ ধুয়ে নেবে, কেমন? না না, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? বাহ, ব্যস্ত হব না? অনিমেষের কিচ্ছু করার নেই। সে দীপকের দিকে তাকালো। মায়ের কান্না দীপকের চোখে কোনো ছায়া ফেলছে না।
স্থির চোখে সে সামনের দিকে তাকিয়ে আছে। এই সময় দরজায় থপ থপ শব্দ হলো। অনিমেষ ঘাড় ঘুরিয়ে দেখল অত্যন্ত বৃদ্ধা এক মহিলা খুব ধীরে ধীরে ঘরে ঢুকলেন। তারপর এগিয়ে এসে দীপকের গায়ে হাত রেখে বললেন, কাঁদছ কেন বৌমা? ছেলে ফিরে এসেছে, এখন কি কাঁদতে আছে? আহা, খোকা আমার কি রোগা হয়ে গেছে গো। বৃদ্ধা ভদ্রমহিলা এবার ধীর পায়ে অনিমেষের কাছে এলেন। তোমার কথা শুনেছি বাবা, আমি দীপকের ঠাকুমা। ভগবান তোমার মঙ্গল করুন। বৌমা, এদের খাবার ব্যবস্থা করো। বৃদ্ধা আর একটা চেয়ার নিয়ে ওর সামনে বসলেন। খোকা কি সত্যি তোমার ডাকে সাড়া দেয়? ঠিক সাড়া নয় মাসিমা, মাঝে মাঝে তাকায়। খুব ব্রাইট ছেলে ছিল, দেখো কি হলো। প্রেসিডেন্সিতে পড়তো, হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছিল, কিন্তু কখন যে কি হয়ে গেল। বাড়ি ফিরতে অনিয়ম করত। ওর মা বকাঝকা করলেও আমি বাধা দিতাম, বলতাম খোকা কখনো কোনো অন্যায় করতে পারে না। তারপর একদিন ও আর বাড়িতে ফিরল না। কি দুশ্চিন্তা আমাদের। হাসপাতালে খবর নিই, আত্মীয়দের বাড়িতে খবর নিই। একটা সময় ওর চিঠি এলো, দেশটাকে স্বাধীন করতে চাই, তোমরা আমার জন্য চিন্তা করো না। কিছুই বুঝলাম না। দেশ তো স্বাধীন, তাকে আমার স্বাধীন করবি কি? সেই সময় পুলিশ এলো বাড়িতে, সব তল্লাশি করে কাগজপত্র পেল। যাওয়ার সময় ভুলে গেল সেটা কি নকশাল হয়েছে। কাগজে তখন সব খবর সবে ছাপা হচ্ছে। বুক আমার হিম হয়ে গেল। নকশাল মানে যারা পুলিশের গলা কাটে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, আমাদের খোকা ওসব করছে। একদিন রাত্রিরে টেলিফোন এলো খোকার, বলল শত্রুরা নাকি তাদের ঘিরে ফেলেছে, পালাবার পথ নেই। ওর মাকে বলল বারান্দায় ফুলের টবে নাকি বোমালু কোনো আছে, সেগুলো নিয়ে ওর মা যদি আধ ঘন্টার মধ্যে না পৌঁছতে পারে তাহলে ওরা মরে যাবে। আমরা দুজনে মিলে টব ভেঙে দেখলাম সত্যি সত্যি সুন্দর প্যাক করা কতগুলো বাক্স বের হলো। ওর মা বলল সে যাবে। আমি বললাম না, গেলে আমি যাব। কিন্তু কাউকে যেতে হলো না। বাড়ি থেকে বেরোবার আগে পুলিশ এলো। আমাদের টেলিফোনের লাইনে যে আড়ি পাতা ছিল কে জানতো, তারা এসে বোমাগুলো নিয়ে গেল। 2-3 দিন বৌমাকে থানায় যেতে হয়েছিল ওই জন্যে। খোকাকে নাকি পুলিশ সে রাতে উদ্ধার করেছে। কিরকম করেছে দেখতেই পাচ্ছ। সত্যি বলো তো বাবা, তোমরা কি নিজেদের ক্ষমতা জানতে না? আমরা বিশ্বাস করি এভাবে মানুষের বেঁচে থাকা উচিত নয় মাসিমা। রাজা নেই, বিদেশি শাসক নেই, কিন্তু তাদের জায়গা নিয়েছে সামান্য কয়েকজন মানুষ যাদের ইচ্ছে অনিচ্ছের ওপর ভারতবাসীর দিন কাটছে। আমরা একটা রাস্তা খুঁজতে চেয়েছিলাম যা আমাদের এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করবে। কিসের জোরে তোমরা এমন ভাবে কোনো কিছু চিন্তা না করে ঝাঁপিয়ে পড়লে? বিশ্বাস। কিন্তু এই তো তার পরিণতি হলো। ওকে দেখো, কোনোদিনও মুখ ফুটে কথা বলতে পারবে কিনা সন্দেহ। তুমি কি কোনোদিনও স্বাভাবিক হাঁটাচলা করতে পারবে? তবে কি দাম
এইরকম বিশ্বাসের? বিশ্বাস যদি সত্যি হয় তাহলে অনেক অসাধ্য সাধন করা যায়। আমরা পারিনি, কিন্তু তাই বলে কাজটা শেষ হয়ে যায়নি। হয়তো সাময়িকভাবে সেটা থেমে আছে। আমরা করতে চেয়েছিলাম বলেই ভুলগুলো ধরা পড়েছে। আমাদের আগে কেউ করেনি বলে অন্ধকারে পথ হাতড়াতে হয়েছিল। কিন্তু আমাদের পরে যারা এই বিশ্বাস নিয়ে কাজ শুরু করবে তারা আমাদের ভুলগুলো থেকে অভিজ্ঞতা পাবে, ফলে তারা সফল হবেই। কিন্তু আগুনে হাত দিয়ে তো তোমাদের হাত পুড়ল। ঠিকই, তা থেকেই তো মানুষ শিখলো আগুনকে কিভাবে ব্যবহার করতে হয়। সেটুকুই লাভ। আমি এত শত বুঝি না, ওর না হয় কিছু বোঝার শক্তি নেই, কিন্তু তোমার আফসোস হচ্ছে না? হচ্ছে, ভুলগুলো করলাম বলেই আফসোস হচ্ছে। এরপর শুরু হলো রাজসিক আপ্যায়ন, প্রচুর খাওয়া দাওয়া। এর মধ্যে দীপকের মা এসে অনিমেষকে বললেন, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে বাবা। আমার সঙ্গে? নাম জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, মাধবীলতা। অনিমেষ তখন নিস্পন্দ। মাধবীলতা এসেছে তার কাছে? বুকের মধ্যে একটা রিমঝিমে অনুভূতি শুরু হয়ে গেল তার। চট করে উঠে দাঁড়াতে গিয়ে কোনো রকমে দু হাতে টাল সামলালো সে। আর তখনই অদ্ভুত অবসাদ অনিমেষকে আচ্ছন্ন করল, যে কারণে সে এতগুলো বছর মাধবীলতার সঙ্গে দেখা করেনি। নিজের এই পঙ্গু শরীরটা নিয়ে মাধবীলতার ভার বাড়াতে চায়নি। ঠিক সেই কারণেই এখন সে অস্থির হয়ে উঠল। আমি কি মেয়েটিকে এখানে আসতে বলবো? আমার পক্ষে তো না না, ঠিক আছে, তুমি বরং বসে থাকো, আমি ওকে এখানে আসতে বলছি। তা তোমার আত্মীয় না বন্ধু? আত্মীয়। মাধবীলতাকে কি কথা বলবে সে? এই বছরে ওর কোনো খবর সে পায়নি। এখনো কি সেই হস্টেলে রয়েছে মাধবীলতা? এখনো যদি ও হস্টেলেই থেকে থাকে তাহলে সেখানে অনিমেষের যাওয়ার প্রশ্নই ওঠে না। এক ধরনের গোপন লজ্জা অনিমেষকে আচ্ছন্ন করল। অনেক দিন দেখা হয়নি। মাধবীলতার চেহারা এখন কেমন হয়েছে? সঙ্গে সঙ্গে একটা অপরাধ বোধ তাকে বিদ্ধ করল। একটি মেয়ে সারা জীবন তার জন্যে সবকিছু উপেক্ষা করল, অথচ বিনিময়ে নিজের পঙ্গুত্ব ছাড়া সে কিছুই দিতে পারল না তাকে। অনিমেষ দু হাতে মুখ ঢাকল। আসুন। অনিমেষ অনেক চেষ্টায় শক্তি সঞ্চয় করে মুখ তুলল। দরজায় মাধবীলতা দাঁড়িয়ে, তার দিকে দৃষ্টি নিবদ্ধ, নিচে ঠোঁট দাঁত দিয়ে চেপে আছে সে। কিন্তু এ কাকে দেখছে সে? যেমন করে পাহাড় ভাঙা পাথরের চাই নদীর জলে ঘষা খেয়ে মসৃণ চেহারা নিয়ে নেয়, কিংবা সমুদ্রের উদ্দাম ঝড়ের মোকাবিলা করে জাহাজের রিক্ত অবস্থা হয়, তেমনি একটি চেহারা নিয়ে মাধবীলতা এখন দরজায় দাঁড়িয়ে। এই বছরে সময় যেন অনেকগুলো বয়সের ভার তার শরীরে চাপিয়ে দিয়েছে। চোখের কোলে কালি, হাত শীর্ণ, শরীরে একটা আটপৌরে শাড়ি দীনতার চিহ্ন হয়ে জড়িয়ে আছে। তবে এত দূর থেকেও যেন অনিমেষ মাধবীলতার বুকের নিঃশ্বাস অনুভব করল। সে দেখল খুব দ্রুত মাধবীলতা নিজেকে সামলে নিচ্ছে। অনিমেষ প্রাণপণে নিজের চোখ দুটোকে শুকনো রাখার চেষ্টা করছিল। মাধবীলতা ধীর পায়ে তার সামনে এসে দাঁড়াল। কখন ছাড়লো? সকালে। আজকে তো কথা ছিল না, হঠাৎ কি মনে হতে গিয়ে শুনতে পেলাম। হ্যাঁ, হঠাৎই হয়ে গেল। অনিমেষ দেখল মাধবীলতার চোখ তার পায়ের দিকে। সে দৃষ্টি ফেরাতে অন্য প্রসঙ্গে এলো। এরা আমাকে নিয়ে এসেছেন, খুব আদর যত্ন করেছেন। তা তুমি দাঁড়িয়ে কেন মা? বসো।
একটু অস্বস্তি নিয়েই মাধবীলতা অনিমেষের পাশে চেয়ারে বসল। অনিমেষ আর চোখে দেখল মাধবীলতা সেই খেটে খাওয়া মেয়েদের মতো, যাদের কাছে সামান্য প্রসাধন বিলাসিতা ছাড়া কিছু নয়। তুমি ওকে জেলে দেখতে যেতে? খবর নিতে যেতাম। দেখা করতে না? দেখা হতো না। কেন? বৌমাকে তো খোকার সঙ্গে দেখা করতে দিত, তোমাকে দিত না কেন? হয়তো এক একজনের বেলায় এক এক রকম নিয়ম। অনিমেষ দেখছিল মাধবীলতাকে। ওর কণ্ঠার হাড় বেরিয়ে এসেছে, মুখে খসখসে ভাব। খুব অভিজ্ঞ এবং বয়স্ক দেখাচ্ছে ওকে। এখনো পর্যন্ত মাধবীলতা তার শরীর নিয়ে একটাও প্রশ্ন করেনি। মাঝে মাঝেই তাকাচ্ছে তার পায়ের দিকে, কিন্তু মুখে কিছু বলছে না। এই সময় চা নিয়ে এলো মেয়েটা। দীপকের মা নিজের কাপটি মাধবীলতার দিকে এগিয়ে দিতে সে মাথা নাড়ল। আমি খাবো না। আমি সকালে 1 কাপ খাই, বেশি খেলে শরীর খারাপ লাগে। অনিমেষ একটু অবাক হল। সেই মাধবীলতা এই কথা বলছে? রেস্তোরাঁয় বসে ওরা একসময় আধ ঘন্টা পর পর চা নিত। এর মধ্যেই কেমন বয়স্ক মানুষের মতো কথা বলছে মাধবীলতা। চা খেতে খেতে দীপকের মা বললেন, কিছু মনে করো না মা, তোমাকে তুমি বলছি। বলুন। তুমি কি অনিমেষকে নিয়ে যেতে এসেছো? হ্যাঁ। কিন্তু অনিমেষ প্রতিবন্ধীদের একটা আশ্রমে যেতে চাইছিল। সত্যি বলতে কি 7 দিন এখানে থাকতে ওকে জোর করে রাজি করিয়েছি আমি। আর তোমার কাছে যাওয়ার কথা কিন্তু ও বলেনি আমাকে। এটা আমাদের ব্যাপার। ও। মাধবীলতা চকিতে অনিমেষের মুখের দিকে তাকালো, তাকিয়ে হেসে ফেলল। তারপর উজ্জ্বল মুখে দীপকের মাকে বলল, আমি কিন্তু ওকে নিয়েই যেতে এসেছি। আমি বাবা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ও কাছে থাকলে খোকার উন্নতি হবে। আমরা খোকাকে যেমন চিকিৎসা করাবো, অনিমেষকেও তেমনি সেবা যত্ন করব। ভদ্রতা না করি বলছি, ওর থাকাটা আমাদের প্রয়োজনে লাগবে। তুমি ওর কি হও তাই স্পষ্ট করে বলতে পারছো না। তোমার সঙ্গে ওকে যেতে দেব কেন? মাধবীলতা অনিমেষের মুখের দিকে তাকালো, তারপর সহজ গলায় জিজ্ঞাসা করল, তুমি কি আমার সঙ্গে যাবে না? অনিমেষ এই প্রশ্নের কি উত্তর দেবে? এই মেয়েকে সে কখনো সুখের স্বপ্ন দেখাতে পারেনি। জীবনের বাকি দিনগুলোতে আরো দুঃখের বোঝা চাপাতে চায়নি ওর ওপর। কিন্তু মাধবীলতার মুখের দিকে তাকিয়ে তার সমস্ত প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেল। দীপকের মায়ের দিকে তাকিয়ে হাসতে চাইল অনিমেষ। আপনি চিন্তা করবেন না, দীপককে ভালো করে চিকিৎসা করালেও নিশ্চয়ই সেরে যাবে। তুমি তাহলে যেতে চাইছো? হ্যাঁ। দুজন বয়স্কা মহিলার মুখ একসঙ্গে থমথমে হয়ে গেল। এবার অনিমেষ মাধবীলতার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাব? বেলগাছিয়া। তুমি জানো নিশ্চয়ই আমি হাঁটতে পারি না, জীবনে কখনো হাঁটতে পারবো না। জানি, জেনেই এসেছি। তুমি একা বাসা নিলে কেন? কবে থেকে নিলে? নিতে হলো। মাধবীলতার এই রকম কথা বলার ভঙ্গিতে অনিমেষ বুঝল আর প্রশ্ন করা উচিত হবে না। অন্তত দুজন বাইরের মানুষের সামনে মাধবীলতা বিশদ হতে চাইছে না। অনিমেষ দীপকের মাকে বলল, আপনি কিছু মনে করবেন না। না, মনে করব কেন? শুধু জানতে ইচ্ছে করছে তোমাদের সম্পর্কটা কি। তোমাদের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। ওমা, তাই বুঝি? তা তুমি তো এত বছর জেলেই ছিলে অনিমেষ, বিয়ে করলে কখন? জেলে যাওয়ার আগেই আমাদের বিয়ে হয়েছিল। মাধবীলতা জবাব দিয়ে উঠে দাঁড়ালো। তোমার বাড়িতে আর কে কে আছে? কেন,
এরকম মানুষের চিকিৎসার খরচ তো কম নয়, তাই বলছি। আমি আমার সাধ্য মতন নিশ্চয়ই করব। তুমি কি চাকরি করো? হ্যাঁ, আমি স্কুলে পড়াই। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা ওকে এখানে যত্ন করে এনেছিলেন। এবার আমি ট্যাক্সি ডেকে আনি। মাধবীলতা বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। সঙ্গে সঙ্গে দীপকের মা বললেন, আরে ট্যাক্সি ডাকতে যাবে কেন? আমার গাড়ি পৌঁছে দিয়ে আসবে অনিমেষকে। তুমি বসো, আমি ড্রাইভারকে খবর দিচ্ছি। কি দরকার? এটুকু আমাকে করতে দিন। অনি, তোমার সঙ্গে কোনো জিনিসপত্র নেই না? আমি তো একদম খালি হাতে জেলে গিয়েছিলাম, বেরুবার সময় ওরা আর হাত ভরে দেবে কেন? যাবার আগে দীপকের মা বললেন, তোমাদের ঠিকানাটা রেখে যাও, যদি কখনো দরকার পড়ে। মাধবীলতা একটা কাগজে ঠিকানাটা লিখে টেবিলের ওপর রাখল। অনিমেষ ঠাকুমার মুখের দিকে তাকালো। তার মুখে অসন্তুষ্টির ছাপ স্পষ্ট। দীপক এখনো তেমনি তাকিয়ে আছে। দীপকের মা সঙ্গে লোক নিয়ে এসেছিলেন যারা তাকে গাড়ি থেকে নামিয়ে এখানে এনেছিল। তারা সাবধানে অনিমেষকে ইজি চেয়ার থেকে আর একটা সাধারণ চেয়ারে বসালো। তারপর সেই চেয়ারটি নিয়ে হাঁটা শুরু করতেই অনিমেষ ওদের বলল, একটু দাঁড়াও ভাই, আমাকে একটু একটু দীপকের কাছে নিয়ে চলো। লোকগুলো অনিমেষকে চেয়ার সমেত দীপকের সামনে নিয়ে এলে সে বলল, দীপক, দীপক চললাম আমি ভাই, চললাম। বলে ডান হাতটা আলতো করে দীপকের কাঁধে রাখল। হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটে গেল। দীপকের দুটো হাত সচল হয়ে অনিমেষের হাত জড়িয়ে ধরল। তার চোখ বিস্ফারিত, একটা গোঙানি উঠছে মুখ থেকে। অনিমেষের মনে হলো তার হাত ভেঙে যাবে। দীপকের মুঠোয় এত শক্তি কল্পনা করতে পারেনি সে। ছাড়ো দীপক, ছাড়ো। প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো অনিমেষ, কিন্তু দীপক একটুও মুঠো আলগা করছে না। ওর মা ছুটে এলেন। ছাড়, আরে ছাড়, হাতটা ছাড় বাবা, হাতটা ছাড় ওর। আহা! লোকগুলো চেয়ার মাটিতে না নামালে অনিমেষ নির্ঘাত পড়ে যেত। সকলে মিলে অনেক চেষ্টার পর দীপকের হাত ছাড়ানো গেল। ওর মা আর ঠাকুমা তখন ওকে ধরে রেখেছেন। একটু বাদেই ছেলেটা শান্ত হয়ে এলো। দীপকের মা তাকে একটা ডিভানে শুইয়ে দিতেই সে চোখ বন্ধ করল। এবার চলো। লোকগুলো চেয়ার তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। দীপকের মা এবং ঠাকুমা ঘরে রয়ে গেলেন। অনেক কষ্টে অনিমেষকে ওরা ট্যাক্সিতে তুলে দিল। দু হাতে ভর করে অনিমেষ জানলার কাছে জায়গা নিল। মাধবীলতা ট্যাক্সিতে উঠে বসে জিজ্ঞাসা করল, তোমার অসুবিধে হচ্ছে না তো? দীপকের ব্যবহারে অনিমেষ তখনও অন্যমনস্ক হয়েছিল। বলল, হ্যাঁ, কেন? মাধবীলতা ব্যাপারটা ভুল বুঝল। তার কপালে ভাঁজ পড়ল। সে একটু অন্যরকম গলায় প্রশ্ন করল, না, আমি তো তোমাকে জোর করে নিয়ে যাচ্ছি, তাই জিজ্ঞেস করলাম। না। মাধবীলতা ট্যাক্সি ড্রাইভারের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। বেলগাছিয়া চলো। জানলার দিকে তাকিয়ে অনিমেষের মনে হলো কলকাতা একটুও পাল্টায়নি। মেট্রো সিনেমার সামনে বিরাট লাইন পড়েছে টিকিটের। ফুটপাথে বিদেশি জিনিস কেনবার জন্য জনস্রোত বইছে। কলকাতা ঠিক কলকাতাতেই আছে। এত বড় একটা আন্দোলন হয়ে গেল, এত ছেলে মরে গেল কিংবা বেঁচে মরে থাকলো, তাতে কলকাতার কিচ্ছু এসে গেল না। দলের লোকজন কে কোথায় আছে অনিমেষ জানে না। এখন তার শরীরের অবস্থা যেরকম, কেউ যোগাযোগ করবে বলে মনেও হয় না। কার কি প্রয়োজনে সে লাগতে পারে? প্রয়োজন শব্দটা মনে আসতেই সে সচকিত হল।
মাধবীলতা তার পাশে বসে আছে। যদিও দুজনের মধ্যে অনেকখানি দূরত্ব, তবু মাধবীলতা তাকে কি প্রয়োজনে ওর বাড়িতে নিয়ে যাচ্ছে। অনিমেষের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। শেষ দেখার সময় লালবাজারে পুলিশের সামনে স্মৃতি অনুযায়ী মাধবীলতা সন্তান সম্ভবা ছিল। তারপর কি হলো? মাধবীলতার কি সন্তান হয়েছে? একা একা এই কলকাতা শহরে কোনো কুমারী মেয়ে কি ভরসা ও সাহসে সন্তানবতী হয়ে তাকে মানুষ করে অন্য কারো অপেক্ষায় থাকতে পারে? হঠাৎ অদ্ভুত একটা হীনমন্যতা বোধ অনিমেষকে ঘিরে ধরল। হঠাৎ অনিমেষের মনে একটা আলোড়ন এলো। মাধবীলতা একা এসেছে, ওর সন্তান? কথাটা ভাবতেই আর একবার লজ্জিত হলো অনিমেষ। সে তো ভাবতে পারল না আমাদের সন্তান। এ কি শুধু অনভ্যাসেই? সে মেয়ে না ছেলে তা অনিমেষ জানে না, তবে ক্রমশ তাকে দেখার আগ্রহ প্রবল হয়ে উঠল। এবার মাধবীলতার দিকে স্পষ্ট চোখে তাকালো অনিমেষ। অন্যমনস্ক কিনা বোঝা যাচ্ছে না, মাধবীলতা জানলার বাইরে দৃষ্টি রেখেছে। ট্যাক্সিটা এখন হ্যারিসন রোডের মুখে দাঁড়িয়ে। সার দিয়ে গাড়িগুলো অনড় হয়ে আছে। হঠাৎ মাধবীলতা সোজা হয়ে বসল, মুখ বাড়িয়ে জানলা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করল। তারপর একটা বিরক্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আবার মিছিল বেরিয়েছে। ততক্ষণে অনিমেষ দেখতে পেয়েছে কংগ্রেসের পতাকা নিয়ে অনেকটা রাস্তা জুড়ে একটা মিছিল বিপরীত দিক থেকে আসছে। তারা চিৎকার করে নানা রকম দাবি জানাচ্ছে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি। ভঙ্গিটা খুবই চেনা। যে কোনো রাজনৈতিক দল এই একই ভঙ্গিতে বিক্ষোভ জানায়। ওদের যাত্রা শেষ হবে এসপ্লেনেড ইস্টে। তারপর মিছিলের লোক ফুচকা খাবে কিংবা সিনেমা দেখবে। এক ধরনের ঘেন্না হলো অনিমেষের। সে মুখ ঘোরালো। মাধবীলতার দিকে তাকাতে যেতেই ড্রাইভারের আয়নায় দৃষ্টি গেল। সেখানে মাধবীলতার চোখ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হতেই মুখ নামিয়ে নিল। কিছুক্ষণ চুপ করে থেকে অনিমেষ বলল, আমি তোমার কথা কিছুই জানি না। কি কথা? তুমি কেমন ছিলে? ছিলাম, এই পর্যন্তই। আমি তোমার চিঠির উত্তর দিইনি, তোমার সঙ্গে দেখা করিনি। কেন করিনি তা নিয়ে তুমি কিছু ভেবেছো? তুমি ভালো মনে করেছো তাই ওরকম করেছো, আমি কি বলবো। তবু তুমি আমাকে নিতে এলে। সে তো দেখতেই পাচ্ছ। কিন্তু কেন? তুমি বুঝবে না। তুমি কি একা আছো? একা? না না, একা থাকবো কেন? আমি আর আমার ছেলে থাকি। কথাটা বলে মাধবীলতা পূর্ণ দৃষ্টিতে অনিমেষের দিকে তাকালো। অনিমেষের মনে হলো কেউ যেন একটা লোহার বল ওর হৃৎপিণ্ডে বেঁধে দিল। চোখের পাতা অকস্মাৎ ভারী হয়ে এলো। অনিমেষ প্রাণপণে চেষ্টা করছিল যাতে জল গড়িয়ে না আসে। কিছুক্ষণ বাদে বলল, ও এখন কত বড় হয়েছে? তোমার হিসেব নেই না? স্কুলে পড়ছে। কোথায়? আমাদের পাড়াতেই। বড় স্কুলে পড়াবার সামর্থ্য আমার নেই। তুমি এখনো পুরনো স্কুলেই পড়াচ্ছ? না, নতুন স্কুল খুঁজে নিতে হয়েছে। কোনো অসুবিধা হয়নি? কিসের? অনিমেষের ইচ্ছে হচ্ছিল বিশদভাবে মাধবীলতার সব কথা জিজ্ঞাসা করে, কিন্তু একটা আড়ষ্টতা বোধ তাকে এমন আচ্ছন্ন করে ফেলছিল যে সহজভাবে কথা বলতে পারছিল না। এই ব্যাপারটা বুঝতে মাধবীলতার একটুও বিলম্ব হলো না। এই দেশে একটা কুমারী মেয়ের শরীরে সন্তান এলে তাকে কি কি সমস্যায় পড়তে হয় তা তুমি জানো না? আমি নিজেকে কুমারী মনে না করলেও পাঁচজনে সে কথা মানবে কেন? আমাকে সব কথা খুলে বলো লতা। কি বলবো? আমার কিছুই বলার নেই।
কিন্তু অনিমেষ, আমি যা করেছি সেটা খুব সামান্য। নিজের মুখে সেসব কথা বলতে আমার ভালো লাগছে না। তুমি তো অনেক কিছু ভাবতে, দেশের কথা, অনেক মানুষের কথা। আমার মতো একটা সাধারণ মেয়ের কষ্টের কথা তুমি ভেবে নিতে পারবে না? তুমি আমার ছেলে বললে কেন? আমার পরিচয়? তুমি এখনো ছেলে মানুষ রয়েছ, মুখে যাই বলো না কেন। মানে? যে কোনো সন্তান প্রথমে তো মায়েরই। তাছাড়া তুমি তো কিছুই জানো না, খোঁজও রাখোনি। তোমার ছেলে বলি কোন সাহসে বলো তো? কিন্তু আমি তো ওর মানে বলতে পারছো না? না আমি ওর বাবা। হ্যাঁ, পারছি না, ঠিকই পারছি না। তোমার পক্ষে যতটা সহজ আমার পক্ষে ততটা নয়। তুমি ওকে জন্ম দিয়েছো, প্রতিদিন মানুষ করেছো, তোমার সমস্ত অভ্যাসেও মিশে রয়েছে। হ্যাঁ, ঠিক কথা। শান্তিনিকেতনের সেই রাতটাকে আমি আকণ্ঠ গ্রহণ করেছিলাম। তারপর তিল তিল করে সেই আনন্দটুকু আমার শরীরে বড় হলো। অনেক আঘাত, অনেক অপমান সয়েও আমি সেই আনন্দকে বাঁচিয়ে রাখতে পেরেছি। তোমার মনে সেসব চিন্তা হয়তো আসেনি। তোমার কাছে সেটা একটা মুহূর্ত কিংবা একটা রাত হয়েই রইল, তার বেশি কি করে ভাববে? যেমন ধরো, যেতে যেতে কেউ হয়তো কাউকে একটা কথা বলল, যে বলল সে হয়তো নানান কাজের ভিড়ে কি বলেছিল ভুলেই গেল, কিন্তু যাকে বলল সে সারা জীবন সেই কথাটাকে আঁকড়ে ধরে রইল। সেই ধরে থাকাটা কিন্তু অনেক শক্তি দেয়। এই মাধবীলতা অন্যরকম। অনেক গভীর খাদের তলায় দাঁড়িয়ে চূড়োর দিকে তাকানোর মতো অনিমেষ মাধবীলতার কথাগুলো শুনল। সে আর কথা বলতে পারল না। ক্রমশ এক ধরনের হতাশা তাকে আচ্ছন্ন করে ফেলছিল। ওর মনে হচ্ছিল সে মাধবীলতার সমান যোগ্যতা নিয়ে কোনো দিন ছেলেটির সামনে দাঁড়াতে পারবে না। এইসব ভাবতে ভাবতে আচমকা অনিমেষের শরীর শিহরিত হল। তার ছেলে এই পৃথিবীতে এসেছে। শরীরশেখর, মহিতোষ এবং অনিমেষের রক্তস্রোত সেই ছেলেটির শিরায় বইছে। মাধবীলতা তাকে পরম যত্নে বাঁচিয়ে রেখে চলেছে। নিজের সন্তানকে দেখবার প্রচন্ড আগ্রহ অনিমেষকে উত্তেজিত করে তুলল। অনিমেষের খুব ইচ্ছে করছিল দুহাতে মাধবীলতাকে জড়িয়ে ধরে, কিন্তু ট্যাক্সির সিটের এই সামান্য দূরত্ব অতিক্রম করতে গিয়ে নিজের অক্ষমতা সম্পর্কে আর একবার সজাগ হল সে। দুহাতে ভর করে শরীরটাকে হিঁচড়ে মাধবীলতার কাছে গিয়ে নিজের আবেগটুকু প্রকাশ করা যায় না। নিজের কাছেই সেটা বড় দৃষ্টিকটু ঠেকে। শ্যামবাজার ছাড়িয়ে ট্যাক্সিটা আরজিকর হাসপাতালের পাশ দিয়ে সোজা চলে এলো বেলগাছিয়ায়। দেখতে দেখতে একটা বস্তি মতো এলাকা এসে গেল। রাস্তা খুব সরু, অর্ধ উলঙ্গ ছেলেমেয়েরা রাস্তায় খেলছে। তাদের সামলে ট্যাক্সিটার এগোতে খুব অসুবিধে হচ্ছিল। একটা চায়ের দোকানের সামনে ট্যাক্সিটাকে দাঁড়াতে বলল মাধবীলতা। বোধহয় এই গলিতে গাড়ি খুব কমই ঢোকে, কারণ ততক্ষণে এক রাশ ছোট ছেলে মেয়ে জুটে গেছে গাড়ির সামনে আর পেছনে। ড্রাইভার সমানে চিৎকার করেও তাদের সরাতে পারছে না। ভাড়া মিটিয়ে মাধবীলতা দরজা খুলে অসহায়ের ভঙ্গিতে এপাশ ওপাশ তাকাতেই চায়ের দোকান থেকে কয়েকটি ছেলে নেমে এলো। অনিমেষ তাদের চেহারা দেখল। টিপিক্যাল মস্তানদের চেহারা সব পাড়াতে একই ধরনের হয়। মাধবীলতার সামনে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে দিদি? একটু বিপদে পড়েছি ভাই, তোমাদের দাদাকে নিয়ে এসেছি। উনি তো হাঁটতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, সেসব জানি, পুলিশের অত্যাচার তো। আপনি একদম চিন্তা করবেন না, আমরা দাদাকে নিয়ে যাচ্ছি। হই হই করে ছেলেগুলো বাচ্চাদের গাড়ির সামনে থেকে সরিয়ে দিল। তারপর এ পাশের দরজা খুলে দুজন খুব সতর্ক ভঙ্গিতে অনিমেষকে গাড়ি থেকে বের করে নিল। মানুষের কাঁধে ওঠার অভিজ্ঞতা এইভাবে প্রথম। অনিমেষ অস্বস্তিতে মাথা নিচু করেছিল।
মাধবীলতার পিছু পিছু ছেলেরা অনিমেষকে নিয়ে এগোচ্ছিল। যেতে যেতে অনিমেষের কানে নকশাল শব্দটা বারবার প্রবেশ করছিল। নকশাল করতো না? আরে হ্যাঁ, পুলিশ যা করেছে। কবে ছাড়লো দিদি? একদম হাঁটতে পারেন না। অনিমেষ বুঝল মাধবীলতা এখানে বেশ পরিচিত এবং তার ইতিহাসের কিছুটা এই বস্তির মানুষ জানে। বড় গলি থেকে সরু গলিতে ঢুকল মাধবীলতা। দুপাশে চাপা ঘরের সারি। একটা বন্ধ দরজার তালা খুলে মাধবীলতা ইঙ্গিত করতে তাকে নিয়ে ভেতরে ঢুকে একটা তক্তাপোষের ওপর বসিয়ে দিল। সামনের উঠোনে সমস্ত বস্তি যেন ভেঙে পড়েছে। সবাই মুখ ঢুকিয়ে অনিমেষকে দেখতে চায়। মাধবীলতা ততক্ষণে দুটো বালিশ অনিমেষের পেছনে এনে রেখেছে যাতে সে আরাম করে বসতে পারে। মস্তান ছেলেগুলো যেন একটা বিরাট কাজ করেছে এমন ভঙ্গিতে মাধবীলতাকে বলল, কোনো দরকার হলে বলবেন, আমরা সবসময় আছি। আচ্ছা দাদা, আপনি কিসের স্পেশালিস্ট, পেটো না পাইপ? দুটোর একটাতেও না, আমি ওসব কিছুই জানি না। তা বললে শুনবো কেন? শুনেছি আপনি অনেক পুলিশের লাশ শুয়ে দিয়েছেন। তা কি এমনি এমনি হয়? ঠিক আছে, পরে আপনার কাছ থেকে সব জেনে নেবো। এখন চলি। হ্যাঁ, চ চ চ। ছেলেগুলো আরেকটা উপকার করল। যাওয়ার আগে বাইরের সব ভিড় সরিয়ে বাড়ি খালি করে দিয়ে গেল। দরজা থেকে ফিরে মাধবীলতা বলল, এখানে সবাই সবাইকে এমন করে চেনে না, না চাইলেও এইরকম অত্যাচার সহ্য করতে হয়। অনিমেষ বুঝতে পারছিল মাধবীলতা তাকে এই পরিবেশ সইয়ে দিতে চাইছে। এখানে আসার পর থেকেই অনিমেষের চোখ সন্ধানে ছিল, কিন্তু তেমন কাউকে সে দেখতে পায়নি। অন্তত এই ঘরে যে ছেলেকে মাধবীলতা রেখে যায়নি সেটা তালা খোলা থেকেই বোঝা যায়। খুবই সাধারণ ঘর, মেঝেটা সিমেন্টের, দেওয়ালও, কিন্তু ছাদ টিনের। এখনই বেশ গরম হচ্ছে। এই ঘরের ভাড়া কত অনুমান করা অসম্ভব। একটা তক্তাপোষের ওপর পাতলা তোষক, রঙিন চাদর ঢাকা। সস্তার আলনায় কিছু শাড়ি আর বাচ্চাদের জামা প্যান্ট ঝুলছে। ওপাশে তক্তাপোষের মাথার কাছে একটা কাঠের টেবিলে কিছু বইপত্র, চিঠি ছাড়া অন্য কোনো আসবাব ঘরে নেই। ঘরের এক কোনায় কিছু হাঁড়ি, কড়াই, কলাইয়ের থালা, চায়ের কাপডিশ, কেটলি আর স্টোভ দেখে বোঝা যায় রান্না বান্না এখানেই সারতে হয় মাধবীলতাকে। মাধবীলতা বলল, আমাদের খেতে একটু দেরি হবে আজকে, এখনো তেল পাইনি। তেল? কেরোসিন। আমার তো স্টোভই ভরসা। মোড়ের দোকানে বলে রেখেছি, তেল না পেলে হোটেল থেকে খাবার আনতে হবে। তাহলে তো মুশকিল। এইসব মুশকিল নিয়েই তো আমাকে থাকতে হয়, এখন অভ্যেস হয়ে গেছে। তুমি কখন বের হও স্কুলে? সকালে রান্না করে দুজনে খেয়ে বেরিয়ে পড়ি। দুজনে? ও স্কুলে যায়, ছুটির পরে 2 ঘন্টা যাতে স্কুলে বসে থাকতে পারে তার ব্যবস্থা করেছি। তার মধ্যে আমি চলে আসি। ও অবশ্য থাকতে চায় না, কিন্তু কি করা যাবে। তোমরা একা থাকো এখানে, কেউ কোনো প্রশ্ন তোলে না? না, সমাজের উঁচু তলায় যেমন মানুষ মানুষের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামায় না, ঠিক এই নিচু তলার মানুষরাও তেমনই ঘোট পাকায় না। যত কিছু গোলমাল তা ওই মধ্যবিত্ত সমাজ নিয়ে। আমি এখানে বেশ আছি। ছেলের কোনো অসুবিধা হয় না? হয়, গালাগালি শুনছে দিনরাত, শিখছেও নিশ্চয়ই। আমি যেটুকু পারি সামলে রেখেছি, তবে কতদিন পারবো জানি না। বুঝলাম। কি বুঝলে? আমার কোনো ভূমিকা নেই। সেটা তোমার ইচ্ছে। দেখো, তুমি যদি এখানে থাকতে না চাও তাহলে আমার কি সাধ্য তোমাকে আটকে রাখি? আমি তোমাকে জোর করে এখানে নিয়ে এলাম কারণ আমি চাই ছেলে তোমাকে একবার দেখুক। তুমি যদি বলো ওর পিতৃত্বের কোনো দায়িত্ব তুমি নেবে না, আমি কি তোমাকে জোর করতে পারি? চা খাবে? না। যা তেল আছে 2 কাপ চা হয়ে যেত। ভালো লাগছে না। মাধবীলতা এগিয়ে এসে অনিমেষের সামনে বসল। অনিমেষ, আমাদের আইনসম্মত বা সামাজিক বিয়ে হয়নি। তুমি সেগুলোকে মানো কিনা তা তো আমি জানি না, কিন্তু যে মেয়ে এত বছর ধরে সন্তানকে বড় করেছে
তার কাছে ওসবের কোনো মূল্য নেই। এখন আমি নতুন করে তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি ভেবে দেখো, আমি জোর করব না। কি ভাবতে বলছো? হাসির কথা নয়। তুমি কি আমাকে স্ত্রী বলে মনে করো অনিমেষ? এই প্রশ্ন কেন? আমি কি তোমাকে সেভাবে পরিচয় করাইনি? তাহলে আমার জন্য অপেক্ষা না করে তুমি ওদের সঙ্গে চলে গেলে কেন? আমি যে তোমার জন্য অপেক্ষা করে আছি সেটা তুমি জানতে না? এই প্রথম অনিমেষ মাধবীলতাকে থরথর করে কেঁপে উঠতে দেখল। মাধবীলতার কাঁধে হাত রাখল সে। মাধবীলতা খাদের শেষ প্রান্তে এসে অনেক চেষ্টার পর নিজেকে সামলে নিল। কোনোদিন তোমাকে কিছু দিতে পারিনি, শুধু দুহাত ভরে তোমার কাছ থেকে নিয়েই চলেছি, যে আমার কি লজ্জা। মাধবীলতা মুখ তুলল, সেই মুখ যা কিনা শত পদ্মের চেয়ে উজ্জ্বল। তুমি কিছুই বুঝতে পারছো না। আমি তো তোমার কাছ থেকে কিছুই চাইনি কোনোদিন। শুধু তোমার জন্য কিছু করতে পারলে মনে হয় তা আমার জন্যই করেছি। এইটুকু থেকে আমাকে বঞ্চিত করবে কেন? অনিমেষ দু হাতে মাধবীলতাকে জড়িয়ে ধরল। বোধহয় এই রকম মুহূর্ত মাধবীলতার জীবনে অনেক দিনের আকাঙ্ক্ষায় ছিল। সে শিশুর মতো অনিমেষের বুকে মুখ রাখল। ওরা অনেকক্ষণ কোনো কথা বলল না। পেছনে দরজা হাট করে খোলা, এই খেয়াল এখন ওদের নেই। লতা, আমাকে ক্ষমা করো। আমাকে তুমি এভাবে ছোট করো না। দেখেছো কাণ্ড, দরজাটা খোলা রয়েছে সে কথা মনেই নেই। তুমি বসো, আমি খাওয়ার ব্যবস্থা করছি। আমার খিদে নেই। আমার আছে, আর তিনি তো এখনই এক পেট খিদে নিয়ে আসছেন। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। সে কোথায়? স্কুলে, আজকে হাফ ছুটি। আসবার সময় আমি নিয়ে আসবো। তুমি ততক্ষণ একটু জিরিয়ে নাও। ঠিক আছে। আচ্ছা, তুমি ক্রাচ নিয়ে চলতে পারবে কিনা জানো? না। তাহলে একটা হুইল চেয়ার কিনতে হবে। তার তো অনেক খরচ। তোমাকে ওসব ভাবতে হবে না, আমার যা করে হোক চলে যাবে। শুধু ভাবছি একা এমন ভাবে বসে বসে সারা দিন রাত কি করব। একা কেন? আমি আছি, আমরা আছি। তুমি কিন্তু এখনো মেনে নিতে পারছো না। না না না, তা নয়। আমি ব্যাপারটা তুমি ঠিক বুঝবে না। মাধবীলতা ধীরে ধীরে খাটের এপাশে চলে এলো। তারপর অনিমেষের চুলে হাত রেখে আঙুল দিয়ে বিলি কাটতে কাটতে বলল, অনি, হয়তো আমি অনেক কিছু বুঝি না, কিন্তু এইটুকু অন্তত বুঝি, আমাকে যা করতে হবে তা আমি শেষ রক্তবিন্দু দিয়ে করব। যে জানবে সে জানবে, আমি কিন্তু কাউকে জানাতে যাব না। কি কথা, কি জবাব হলো? একটু ভাবো, তাহলে জবাবটাকে খুঁজে পাবে। না, আর দেরি করলে চলবে না। আমি এখনই ঘুরে আসছি, কেমন? লতা, তুমি যেরকম পরিশ্রম করছো, এই পরিশ্রমের একটা আনন্দ আছে। এবার আমি বলি, সেই আনন্দটা তুমিও বুঝবে না। দরজা ভেজিয়ে দিয়ে মাধবীলতা ব্যাগ আর টিন নিয়ে বেরিয়ে গেল। অনিমেষ বালিশটাকে সামান্য সরিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। আহ, কি আরাম! বস্তিতে নানা রকমের চিৎকার উঠছে। মাধবীলতার পক্ষে নিশ্চয়ই প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল। আশেপাশের মানুষ, এই ঘর, কোনোটাই ওর রুচির সঙ্গে মানানসই নয়। অথচ কি চমৎকার মানিয়ে আছে ও। স্বর্গছেঁড়া কিংবা জলপাইগুড়িতে থাকতে অনিমেষ স্বপ্নেও ভাবেনি তার স্ত্রী এবং ছেলে বস্তির এই পরিবেশে দিন কাটাবে। ঘুম আসছিল না। মিনিট 10 বাদে অনিমেষ দু হাতে ভর দিয়ে উঠে বসল। দুটো পাকে সযত্নে সামনের দিকে ছড়িয়ে দিল সে। যত দিন যাচ্ছে তত লিকলিকে হয়ে যাচ্ছে পা দুটো। কাতর চোখে কিছুক্ষণ নিজের দুটো পা চেয়ে চেয়ে দেখল অনিমেষ। তারপর হঠাৎ সচেতন হতেই ঘরের চারপাশে নজর বোলালো। খাটের পাশে মেঝেতে যেটা রয়েছে সেটা যে একটা বেড প্যান তা বুঝতে অসুবিধে হবার নয়।
মাধবীলতা আগে থেকেই সেটা আনিয়ে রেখেছে। টেবিলের ওপর কোনো ছবি নেই, কিছু বইপত্র আর চিঠি। অনিমেষ একটা খাম তুলে ধরল। খামের উপর নাম লেখা মাধবীলতা মিত্র। নামটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকলো অনিমেষ। তাকিয়ে থাকতে থাকতে একটা মেয়ের মুখ ফুটে উঠল চোখের সামনে। যে মেয়ে এই পৃথিবীর কাউকে কেয়ার করে না, অথচ একটুও উদ্ধত নয়, যে অকারণে কোনো বাধার কাছে মাথা নোয়ায় না, অথচ একটুও দাম্ভিক নয়, সেই মেয়ে একটা সুখের পরিমণ্ডল ছেড়ে শুধু ভালোবাসার জন্যে একা একা লড়ে গেল। কখনো কোনো আপোষ করল না। শান্তিনিকেতনের সেই রাতের ঘটনা অনিমেষের মনে কিছুটা গ্লানি ছিটলেও তা স্পর্শ করেনি এই মেয়েকে। পরম যত্নে সেই রাতটাকে সে অক্ষয় করেছে। এটা এমন এক ধরনের লড়াই যা নিজেকে পরিশুদ্ধ করে। কোনো রকম ব্যাকরণ না মেনে এইভাবে লড়াই করে যাওয়া বোধহয় রাজনীতিতে সম্ভব নয়, কিন্তু একটি মেয়ের ক্ষেত্রে বিপ্লব বলা যাবে না কেন? মাধবীলতা কারো কাছে সফলতা ভিক্ষে করেনি, সাফল্য সে আদায় করে নিয়েছে। আলনায় ছোট ছোট জামা প্যান্ট ঝুলছে, নিচে একটা রাবারের সস্তা হাওয়াই চটি। অনিমেষের সেদিকে তাকিয়ে মনে পড়ল মাধবীলতাকে ওর নাম জিজ্ঞাসা করা হয়নি। কি নাম রেখেছে মাধবীলতা? সে টেবিলের ওপর আরেকবার খোঁজ করল। না, কোনো শিশুর বইপত্র নেই। যা আছে সব মাধবীলতার। ছেলেটার বই কোথায় রাখে? এলোমেলো ভাবনা চিন্তাগুলো একসময় গুটিয়ে গিয়ে সে কিছুটা সুস্থ হতে পারল। সে আত্মহত্যা করতে পারবে না। পৃথিবীতে তাকে বেঁচে থাকতে হবে। এই ঘরে বসে সে নিঃশব্দে লড়াই করে যেতে পারে। শুধু সেই লড়াইয়ের জন্যে তাকে মনে মনে প্রস্তুত হতে হবে। না, আর ভেঙে পড়া নয়। জীবনটা বড্ড ছোট। বাকি দিনগুলো সুন্দরভাবে খরচ করা দরকার। তন্দ্রা এসেছিল। দরজায় শব্দ হতেই চোখ মেলল অনিমেষ। মাধবীলতা ফিরেছে, হাতে কেরোসিনের টিন, কাঁধে বাজারের ব্যাগ, আর মুখ পেছন দিকে ফেরানো। খুব সহজ গলায় ডাকল, ওদিকে যেও না, ঘরে এসো। দরজাটা হাট করে খুলে দিল সে। বাইরে ঝকঝকে রোদ্দুর। অনিমেষ দু হাতে ভর দিয়ে শরীরটাকে কোনো রকমে সোজা করে নিল। তারপর সতৃষ্ণ চোখে বাইরের দিকে তাকালো। মাধবীলতা এখনো দরজা থেকে সরেনি। তার চোখ অনিমেষের মুখের ওপর স্থির। কয়েক মুহূর্ত বাদে অনিমেষ ওকে দেখতে পেল। দেখে চমকে উঠল। অনিমেষের বুকের মধ্যে এখন 100টা হিরোশিমা দুলছে। চারপাশ ভেঙে চুরে গলে জ্বলে অন্ধকার হয়ে গেল আচমকা। তারপর ক্রমশ ধোঁয়া সরে গেলে সেই স্বর্গ ছেঁড়া চা বাগানের বুক শান্ত করে বয়ে যাওয়া আংরা ভাষা নদীর ওপর উপুর হয়ে থাকা শিশু কিংবা বালকটি সামনে এসে দাঁড়ালো। অপার বিস্ময় নিয়ে যে লাল চিংড়ি মাছেদের খেলা করতে দেখত। অবিকল সেই চোখ, সেই মুখ, এমনকি তাকানোর ভঙ্গিটাও একই রকম। অনিমেষের মনে হলো অনেক অনেক বছর আগের সে এখনকার তাকে দু চোখ ভরে দেখছে। সেই বালক বলছে, কেমন আছো অনিমেষ? ভালো না, একদম ভালো না।
কিন্তু তোমার তো এমন হওয়ার কথা ছিল না। আমি যখন তুমি ছিলাম তখন ছিল না। তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে। আমি যখন তুমি ছিলাম তখন সত্যি ভালো ছিলাম। অনি, অমন করে কি দেখছো? ঘুমিয়ে পড়েছিলে? মাধবীলতার গলা শোনা যেতেই সবকিছু মিলিয়ে গেল আচমকা। দরজার ফ্রেমে ছবির মতো এখনো মাধবীলতা এবং সে। এসো। ডাকটা যার উদ্দেশ্যে, সে তখন মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে দুটো বড় বড় চোখ মেলে এদিকে তাকিয়ে আছে। পায়ে ময়লা সাদা মোজা জুতো, প্যান্ট শার্টের ওপর দীনতার ছাপ, পিঠে বই ভর্তি স্কুলের ব্যাগ। ডাকছেন তো, যাও। দ্বিধা কাটাতে একটু সময় লাগলো। তারপর মাধবীলতার আড়াল ছেড়ে সে ছোট ছোট পা ফেলে খাটের দিকে এগিয়ে এলো। এসে কিছুটা দূরে দাঁড়িয়ে পড়ল। অনিমেষ দেখল ওর চোখ এখন তার পায়ের দিকে। চোখ কুঁচকে যাচ্ছে, ঠোঁটের কোণে ভাঁজ। বলো তো আমি কে? তুমি হাঁটতে পারো না? অনিমেষ ওই এক চিলতে দৃষ্টিতে বুঝে নিল মাধবীলতা ওর কাছে কিছু গোপন রাখেনি। তার গলা ভারী হয়ে গেল। না। পুলিশ করে দিয়েছে? হ্যাঁ। কেন? বুকের ঝড়টাকে কোনো রকমে শান্ত করছিল অনিমেষ। দুহাত বাড়িয়ে বলল, অত দূর থেকে কি গল্প করা যায়? আমি তো তোমার কাছে যেতে পারবো না, তুমি আমার কাছে এসো। মাধবীলতার শরীরটা কাছে চলে এলো। ছেলেকে সঙ্গে নিয়ে এগিয়ে দিল দুহাতের আলিঙ্গনে। এখন অনিমেষের দুহাতে একতাল নরম কাদা, যা নিয়ে ইচ্ছে মতন মূর্তি গড়া যায়। এখন অনিমেষের দুহাতে সময়ের কালবেলা, যাকে সে পেয়েছে উত্তরাধিকারে। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।